আসসালামু আলাইকুম। হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? তোমাদের সাথে কি আমার আগে দেখা হয়েছে? আজকেই তো তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তোমাদের সাথে হচ্ছে সবাই যে সালাম দিচ্ছে, আমি ভাবছি যে তোমাদের সাথে বোধহয় আমার আগে ক্লাস হয়েছে কিনা। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেটা হচ্ছে যে আজকের যে ক্লাসটা আমি তোমাদের সাথে দিব তার আগে একটু পরিচিত হই। তোমাদের সাথে অনেকের আমার অনেক কমেন্টে কথা হয়েছে, হয়তো অনেকে অনেক সময় ক্লাসের মধ্যে দুষ্টামি করলে বকা দিছি, হয়তো অনেক সময় প্রবলেম পোস্টে হয়তো সলভ দিছি, মানে এমনি কথা হয়েছে বাট কখনো ক্লাস হয়নি, আজকে ফার্স্ট। তো আমি পরিচিত হই, আমি ডাক্তার মমো, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। মেডিকোর স্টুডেন্ট ছিলাম, মেডিকো থেকেই মেডিকেল কলেজে চান্স পেয়েছি এবং তারপর আর মেডিকো ছেড়ে যাই নাই, মেডিকোর সাথেই রয়ে গেছি, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে আমি নিযুক্ত আছি। আচ্ছা, আজকে তোমাদেরকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো, মোটামুটি পার্টিসিপেন্ট বাড়তে বাড়তে আমি চ্যাপ্টারটা সম্পর্কে একটু একটা গ্রস আইডিয়া তোমাকে দিয়ে দিতে চাচ্ছি। যেটা হচ্ছে যে পর্যায়বৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা, তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, বিগত 10-15 বছরের কোয়েশ্চেন যদি তুমি একটু দেখো, তাহলে তুমি দেখবা যে পর্যায়বৃত্ত ধর্ম আসলে এমন একটা টপিক যে এমন কোনো বছর নাই যেখানে এখান থেকে প্রশ্ন আসে নাই, এবং মাল্টিপল কোয়েশ্চেনও পরীক্ষায় আসে। তুমি দেখবা যে 4টা 5টা 6টা করেও প্রশ্ন আসছে। হ্যাঁ, 100 নাম্বারের একটা পরীক্ষা, যেখানে আসলে তোমার হচ্ছে যে এতগুলা মানে ইচ অ্যান্ড এভরি নাম্বার যেখানে আসলে তোমার জন্য মানে ভ্যালু রাখে, সেখানে আসলে একটা চ্যাপ্টার থেকে যদি 4টা 5টা 6টা প্রশ্ন চলে আসে, সেক্ষেত্রে ওই চ্যাপ্টারটা তোমার জন্য যে কতটা ইম্পর্টেন্ট, এটা নিশ্চয়ই আমার আলাদা করে আসলে আর বলে দেওয়ার কিছু নাই। এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তার মানে চ্যাপ্টারটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট পর্যায়ে, মানে ইম্পর্টেন্ট লিস্টে পড়ছে। আচ্ছা, এখন যেটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা সম্পর্কে যদি আমি বলি, তাহলে তোমরা জানো যে কেমিস্ট্রিতে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ি, প্রত্যেকটা চ্যাপ্টারেই কিছু ক্যালকুলেশনস থাকে, কিছু জায়গা থাকে যেগুলো আসলে বেশ জটিল। হ্যাঁ, তো পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা কিন্তু আমার কাছে, আমার পার্সোনালি যেটা মনে হয় যে এটা একটু কম্পারেটিভলি বিভিন্ন রকমের জটিলতা বিবর্জিত চ্যাপ্টার। এখানে ওরকম কোনো কঠিন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই, কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে যেটা এই চ্যাপ্টারের পরবর্তী অংশের টপিক, সেখানে আমি তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের প্রথম অংশটা পড়াচ্ছি, সো আজকের যে অংশটা, এই অংশটাতে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই। যেটা আসলে এই চ্যাপ্টারটাতে গ্যাঞ্জাম লাগে সেটা হচ্ছে থিওরিটিক্যাল কিছু গ্যাঞ্জাম লাগার মতো জিনিস আছে। এখানে কিছু জিনিসপাতি আছে যেগুলো যদি তোমার কনসেপশন ক্লিয়ার না থাকে তাহলে তুমি প্যাচ খেয়ে যেতে পারো। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আজকের ক্লাসের যেটা আমার মেইন উদ্দেশ্য, সেটা হলো তোমাকে এই চ্যাপ্টারের কনসেপশনটা ক্লিয়ার করে দেওয়ার পাশাপাশি কিভাবে তুমি খুব দ্রুত সিম্পল ভাবে অ্যান্সার করতে পারবে সেটা শেখানো। আর এই চ্যাপ্টার সম্পর্কে আরেকটা তথ্য না বললেই না, সেটা হচ্ছে যে পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা হাজারি স্যার এবং গুহ স্যার দুইজন রাইটারের বই খুব 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 ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। কারণ অন্য রাইটারের বইগুলাতে সাধারণত আমরা সেকেন্ড রেফারেন্স বুক বলি, আই নো দ্যাট, কিন্তু এই চ্যাপ্টারের বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে অনেক কিছু ইনফরমেশন আছে যেগুলো হাজারি স্যারের বইতে নাই, গুহ স্যারের বইতে এক্সট্রা বলা আছে, এবং এই তথ্যগুলা বেশ অনেকবার পরীক্ষাতেও আসছে। তাই এই চ্যাপ্টারটার জন্য তোমাকে হাজারি স্যার এবং গুহ স্যার সমান ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কান্নাকাটি করার কোনোই দরকার নেই। কারণ তোমাদেরকে যে একাডেমিক ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, সেখানে যে তোমাদের কম্পেনিয়ন বুকটা আছে, সেখানে কিন্তু যা কিছু তোমার এক্সট্রা ইনফরমেশন দরকার সব দেওয়া আছে। প্লাস আজকে আপু এখন তোমাদের যে ক্লাসটা নিব, সেখানে আমি ক্লাস লেকচারের পিডিএফটা একটা নোটের মতো করে তৈরি করছি, যেখানে আমি হাজারি স্যার এবং গুহ স্যার দুজনের তথ্য প্যারালালি রাখছি। কোন জায়গাটায় গুহ স্যার কোন জিনিসটা অতিরিক্ত বলছেন, এটা আমি তোমাদের জন্য নোট আকারে তৈরি করে নিয়ে আসছি। তাই তুমি যদি আমার ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনে নাও, এবং এই ক্লাস লেকচারের যে পিডিএফ এটাও গ্রুপে আপলোড করা হবে, সেটা যদি তুমি ডাউনলোড করে পড়ে নিতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আর কোনো কারণই থাকবে না। এই চ্যাপ্টার থেকে যা কিছু তোমার দরকার সবকিছু কভার হয়ে যাবে, এতটুকু বিশ্বাস আমার নিজের উপর ইনশাল্লাহ আছে। কিন্তু তোমাদেরকে অ্যাটেন্টিভ হতে হবে, ধৈর্য ধরতে হবে,
যেটা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ক্লাসে যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করো, আমি জাস্ট তাকে গ্রুপ থেকে ব্লক করে দিব। তারপরে কান্নাকাটি করে গ্রুপে ফেরত আসা লাগবে, অনেক কাহিনী করতে হবে, বাসায় ইনফরমেশন দেবে, বাসায় কল যাবে, এত গ্যাঞ্জামের মধ্যে যায়ও না। তার চেয়ে বেটার হয় কমেন্ট সেকশন সবাই মিলে সোয়াইপ করে দাও, কমেন্ট দেখার দরকার নেই, ফোনটা ল্যান্ডস্কেপ মোডে নাও, একদম মনোযোগ দিয়ে শুধু আমার কথা শোনো, আর কিচ্ছু করতে হবে না। তারপরে যদি তোমার কোনো কনফিউশন থাকে, রসায়ন প্রবলেম পোস্টে কমেন্ট করবা, আমি নিজে ইনশাল্লাহ গ্যাপে গ্যাপে তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? হয়তো একটু ঘন্টাখানেক সময় লাগবে বা হয়তো একদিন সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই করে দেওয়ার। কিন্তু এখন ক্লাস, লাইভ ক্লাসে কোনো রকমের কোনো আবল তাবল কমেন্ট করবা না, কমেন্ট সেকশন সোয়াইপ করে দিয়ে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, আমি কিন্তু সুন্দর করে একটা কথা বলে ফেলেছি যে আমার ক্লাস লেকচারের পিডিএফ এ গুহ স্যারের বই থেকে যা কিছু লাগবে আমি নিয়ে আসছি। তারপরেও কেন কমেন্ট আসতেছে গুহ স্যারের বই নাই? আমি তো বলছি রে বাবা যে আমি হচ্ছে গিয়ে নিয়ে আসছি, তাহলে অপেক্ষা করো, ক্লাসটা করো, তারপরে দেখো কি হয়। আগেই কান্নাকাটি শুরু করছো কেন? আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করছি, কেমন? আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের প্রথম অংশটা আজকে আমরা পড়বো। তোমাদের অনেকের একটা কনফিউশন থাকে যে আপু প্রথম অংশ কতটুকু, দ্বিতীয় অংশ কতটুকু, সেজন্য একদম প্রথম স্ক্রিনে বড় করে লিখে দিছি 3.1 থেকে 3.6, ঠিক আছে? সবাই খুব 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 খেয়াল করে এটা পড়ো। আচ্ছা, কমেন্ট সেকশন সোয়াইপ করে দাও, এখন আর কোনো কমেন্ট যেন না আসে, যার কমেন্টই দেখবো উল্টাপাল্টা তাকে ডিরেক্ট ব্লক করে দিব। কমেন্ট সেকশন সোয়াইপ করে দিয়ে ফোনটা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে চুপচাপ আমার কথাগুলো শোনো, অনেক জরুরি জরুরি টপিক পড়াবো যেগুলো পরীক্ষা অ্যান্সার করা লাগবে। ওকে, ঠিক আছে, আমার পরিচয় দিয়ে ফেলছি, এখানে আর বলছি না। এখন আসো আজকের ক্লাসের শুরুতেই তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্লাস চলাকালীন কি কি করা যাবে না। আমি আগেই কিন্তু কথাটা বলে নিচ্ছি, ক্লাস চলাকালীন একে অপরকে রিপ্লাই দেওয়া যাবে না, টিচার্স প্যানেল এবং আমি নিজে তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। সো শুধু মনোযোগ দিয়ে ক্লাস করো। আপু ক্লাসটা কি গ্রুপে থাকবে কি না অনেকেই এই প্রশ্ন করো। হ্যাঁ, ক্লাসটা গ্রুপে থাকবে, অন্তত পক্ষে 48 ঘন্টা অবশ্যই থাকবে। আপু বই নোট এগুলা কি গ্রুপে আপলোড করা হবে কিনা? হ্যাঁ, সমস্ত কিছু যা কিছু এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার দরকার গ্রুপে আপলোড করে দেয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা পড়াতে চলে যাচ্ছি। তোমাদের প্রত্যেকের কাছে যার কাছে যেই এডিশন আছে সবাই চলে আসো। একদম প্রথম টপিক 3.1, একদম প্রথম টপিক 3.1। আচ্ছা, 3.1 এই টপিকটা। আচ্ছা, আমি তোমাদেরকে আজকে যে ক্লাস লেকচারের পিডিএফটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম লেটেস্ট এডিশনেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এখানে অনেকের কাছে পুরাতন বই আছে আমি জানি। এখন আপাতত এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, কারণ আমি তোমাদেরকে একই সাথে বলে দিব যে পুরাতন বই হলে তোমরা জিনিসটা কোথায় খুঁজে পাবা। আর ক্লাস লেকচারের পিডিএফ আমি আপলোড করব, দাগানো বই আপলোড করব। সো তোমরা সেখান থেকে সুন্দর করে যাদের কাছে পুরাতন বই আছে তারা পড়ে নিতে পারবা, কেমন? আপাতত নতুন বই কেনা বা নতুন বই লাগবে কিনা এগুলো নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই। আচ্ছা, তোমাদের যার কাছে যেই এডিশন, পুরান হোক নতুন হোক, একদম প্রথম টপিক 3.1 চলে আসো, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ। এখানে আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগে একদম প্রথম লাইনটা আন্ডারলাইন করে ফেলো। 1869 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মেন্ডেলিভ এই পর্যায় সারণী তৈরি করেছিলেন। ওই সময় আবিষ্কৃত 63টা মৌলকে তিনি পর্যায়ক্রমিকভাবে সাজিয়েছিলেন 12টা পর্যায় এবং 8টা গ্রুপে, কেমন? এই প্রথম লাইনটা দাগায় ফেলো। আচ্ছা, এবার তোমরা একটুখানি নিচে নেমে আসো। একটু নিচে নেমে আসলে তোমরা দেখবা যে এখানে আধুনিক পর্যায় সারণী ভিত্তির একটা লাইন আছে। এই লাইনটা তোমরা সবাই একটু দাগায় নিবা যে পর্যায় সারণীতে মৌলকে পর্যায়ভিত্তিকভাবে শ্রেণীবদ্ধকরণের মূল ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীতে মৌলকে পর্যায়ভিত্তিকভাবে শ্রেণীবদ্ধকরণের মূল ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, কেমন? এটা একটু তোমরা সবাই এই লাইনটা দাগায় নিবা। আচ্ছা, এখন আমার কথা খেয়াল করে শোনো। আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে এদেরকে আমরা টোটাল 4টা ব্লকে ভাগ করেছি, এস, পি, ডি আর এফ।
এখন দেখো আমার এই ব্লকের সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই, ওর নামের ভেতরে ওর সংজ্ঞা বসে আছে। যেটা এস ব্লক তার লাস্টে ইলেকট্রন এস অরবিটালে ঢুকবে, যেটা পি ব্লক তার লাস্টে ইলেকট্রন পি অরবিটালে ঢুকবে। সো আমাদের ব্লকের সংজ্ঞা পড়ার দরকার নেই, আমরা দেখব কোন ব্লকে কয়টা মৌল থাকে। তোমাদের যার কাছে যেই এডিশন, কোনো সমস্যা নাই, চলে আসো পরের পাতা। দেখো পরের পাতায় তোমরা সবাই দেখবা যে ছোট ছোট বক্স করে প্রত্যেকটা ব্লকে কয়টা মৌল আছে দেয়া আছে। আপুর সাথে সাথে তোমরা সবাই নিজেদের বইতে দাগায় নাও এস ব্লকে 14টা, পি ব্লকে 36টা। পরের পাতায় যাও, পাবা ডি ব্লকে 41টা। পরের পাতায় যাও, এবার আসো এফ ব্লক। আচ্ছা, এফ ব্লকে তোমাদের একটা কনফিউশন হয়, যেটা আমি তোমাদের যে অন্যান্য যে গ্রুপগুলো আছে সেখানে অনেককে কমেন্ট করতে দেখেছি, তো আমার মনে হয়েছে যে এটা নিয়ে হয়তো তোমাদেরও একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, তাই আমি এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে যে এফ ব্লক মৌলর সংখ্যা নিয়ে তোমরা কনফিউজ থাকো যে আপু কত দাগাবো। মনে রাখবা আজকের পর থেকে যেন এটা নিয়ে কোনো ঝামেলা না হয়, আমি আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনো। এফ ব্লক মৌলের সংখ্যা অবশ্যই 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 27। কারণ হচ্ছে আমার ব্লকের সংজ্ঞার কথা আমি কি বলছি একটু আগে তোমাকে, যে যেটা যেই ব্লক ইলেকট্রন তার লাস্টে সেই অরবিটালে ঢুকবে। তো কাউকে যদি এফ ব্লক হতে হয় তার লাস্টে ইলেকট্রনটা এফ অরবিটালে ঢুকতে হবে। এখানে ল্যান্থানাইড সিরিজের ল্যান্থানাম আর অ্যাক্টিনাইড সিরিজের অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এগুলার লাস্টে ইলেকট্রন এফ অরবিটালে ঢোকে না, ডি অরবিটালে ঢোকে। সুতরাং এই তিনটাকে আমি এফ ব্লক মৌল বলতে পারবো না। তাহলে এই তিনটা বাদ হয়ে গেলে আমার প্রকৃতপক্ষে এফ ব্লক মৌলের সংখ্যা দাঁড়াবে 30 বিয়োগ 3, অর্থাৎ প্রকৃতপক্ষে এফ ব্লক মৌলের সংখ্যা 27টা। এখন আসো নিচে আন্ত অবস্থান্তর মৌল। আন্ত অবস্থান্তর মৌল নিয়ে তোমাদের অনেক কনফিউশন হয় আমি জানি। আগে হাজারি স্যার দেখবো, তারপরে গুহ স্যার দেখবো। দেখো হাজারি স্যারের বইতে আন্ত অবস্থান্তর মৌলের কথা কি বলা আছে। হাজারি স্যার কিন্তু কথাটা আসলে খুব একটা পরিষ্কার করে বলে নাই, উনি জাস্ট আন্ত অবস্থান্তরের সংজ্ঞাটা বলছে যে F1 থেকে F13 এর ভেতরে হয়, আর জাস্ট এদের একটা এক্সাম্পল দিছে যে হচ্ছে তোমার সেরিয়াম, আর একটা কথা উনি বলে নাই। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, তোমরা জানো যে অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কত, ইনার ট্রানজিশনাল এলিমেন্টের সংখ্যা কত, এরকম একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা বেসিক্যালি আসছিল গুহ স্যারের বই থেকে। গুহ স্যারের বইয়ের অংশটা আমি তোমাদের জন্য কেটে নিয়ে আসছি। দেখো আমি এই পাশে সুন্দর করে লিখে দিচ্ছি যে এটা আমি গুহ স্যারের বই থেকে নিয়ে আসছি। এই যে গুহ স্যার কি বলছেন খুব খেয়াল করে শোনো, প্রত্যেকটা কথা খুব খেয়াল করে শুনবা। আমি কিন্তু ক্লাসের শুরুতে বলছি যে আমি আজকে পুরো ক্লাসে যা কিছু বলবো প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু বিগত 10-12 বছর ধরে পরীক্ষা আসছে। তো তোমার জন্য আজকে টোটাল ক্লাসটা একটা কমপ্লিট প্যাকেজ, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আন্ত অবস্থান্তর মৌল দেখো এখানে যেটা বলা আছে, উনি এই কথাটা খুব ক্লিয়ারলি বলেছে যে ল্যান্থানাইড আর হচ্ছে গিয়ে অ্যাক্টিনাইড, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের কথা উনি বলেছেন যে এরা হচ্ছে তোমার অন্ত অবস্থান্তর মৌল, এবং উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ল্যান্থানাইডের 14টা আর অ্যাক্টিনাইডের 14টা, টোটাল 28টা মৌলকে উনি বলেছেন অন্ত অবস্থান্তর মৌল। কেমন? আচ্ছা, টোটাল 28টা মৌলকে উনি বলেছেন অন্ত অবস্থান্তর মৌল। এখন দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, তোমরা 28 দাগাইছিলা, কিন্তু তোমরা অনেকে যে গ্যাঞ্জামটা করো সেটা হচ্ছে তোমরা এফ ব্লকের সাথে অন্ত অবস্থান্তরকে মিলাই ফেলো। মনে রাখবা এফ ব্লক আর অন্ত অবস্থান্তর মেলানো যাবে না, কারণ এফ ব্লকের কথাটা আলাদা, সেটার কথা পরিষ্কারভাবে বইতে বলে দেওয়া আছে প্রকৃতপক্ষে 27টা। আর অন্ত অবস্থান্তরের কথা দেখো, খেয়াল করে স্ক্রিনে তাকাও সবাই। এই যে গুহ স্যার অন্ত অবস্থান্তরের কথা লিখেছেন, উনি কি একটা বারের জন্য এফ ব্লক নিয়ে কিছু বলছেন? একটা বারের জন্যও কিন্তু উনি এফ ব্লকের সাথে অন্ত অবস্থান্তর মৌলর কোনো সম্পর্ক বলেন নাই। উনি পরিষ্কারভাবে বলছেন যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সিরিজ হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল, এবং ল্যান্থানাইডের কথা বলছেন 14টা, অ্যাক্টিনাইডের কথা বলছেন 14টা, তাহলে মোট 28টা মৌল হচ্ছে আমার অন্ত অবস্থান্তর মৌল। তোমরা কোনটা এফ ব্লক সেটা অন্ত অবস্থান্তর হবে কিনা এগুলো পেঁচাইতে যাবা না, দরকার নাই। এফ ব্লক আলাদা, অন্ত অবস্থান্তর আলাদা, দুইটা আলাদা করে
মনে রাখবা, এবং অন্ত অবস্থান্তরটা আমরা গুহ স্যারের বই থেকে পড়বো। কেমন? যাদের কাছে গুহ স্যারের বই নাই কান্নাকাটি করতেছিলা একটু আগে যে আপু আমার কাছে তো গুহ স্যারের বই নাই, আমি তো বলছি যে গুহ স্যারের বই থেকে যেগুলো লাগবে সেগুলো আমি তোমাকে ক্লাসেই দেখাই দিব, সেগুলো তুমি ক্লাস লেকচারের পিডিএফ ডাউনলোড করলেই পেয়ে যাবা। সো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। কেমন? নেট একদম ঠিক আছে, সাউন্ড একদম ঠিক আছে। আমি পরপর 2বার জিনিসটা এনশিওর করেছি। যদি তোমাদের কারো সাউন্ডে বা নেটে ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে ভিডিওটা থেকে বের হয়ে যাও, রিফ্রেশ দাও, আবার নতুন করে আবার ঢোকো, তাহলে দেখবা জিনিসটা ঠিক পাবা। আর হচ্ছে তারপরেও যদি তোমার মনে হয় যে কোনো অংশ মিস হয়ে গেছে সেক্ষেত্রে এই ক্লাসের ভিডিওটা 48 ঘন্টা অ্যাটলিস্ট গ্রুপে থাকবে সেভড, তুমি চাইলেই এটা আবার দেখে নিতে পারবা কোনো অংশ মিস হলে। কেমন? আচ্ছা, এরপরে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে তোমাদের বইতে যার বইতে যার কাছে যেই এডিশন আছে ঠিক পরের পাতায় চলে গেলে তোমরা পরবর্তী টপিকটা পেয়ে যাবা বিভিন্ন ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মাবলী। বিভিন্ন ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মাবলী তোমরা যদি তোমাদের বইটা একটু দেখো তাহলে বুঝবা যে আমাদের বইতে এই বিভিন্ন ব্লকের সাধারণ ধর্ম প্রায় 20-25 পাতা জুড়ে বিশাল ব্যাখ্যা করে দেয়া আছে। আমি সবসময় একটা কথা বলি যে দেখো, এটা কিন্তু তোমার সৃজনশীল পরীক্ষা না যে তোমাকে কিছু ব্যাখ্যা করে প্রুফ করে আসতে হবে। নো, দিস ইজ সিম্পল একটা এমসিকিউ এক্সাম। এখানে কিন্তু কোনো কিছু ব্যাখ্যা হাবিজাবি কথার দরকার নাই। সিম্পল যেই কোয়েশ্চেনটা আসবে সেটার অ্যান্সার টু দি পয়েন্ট জানতে পারলেই তোমার জন্য মোর দ্যান এনাফ। এখন এই যে বিভিন্ন ব্লকের ধর্ম এত এত ব্যাখ্যা করে আমার পড়ার দরকার নাই, আমার শুধুমাত্র যে জিনিসটা দেখা লাগবে সেই জিনিসটাই আমরা পড়বো। যার কারণে এই যে বিভিন্ন ব্লকের ইন জেনারেল যে ধর্মগুলো আছে যেগুলো সাধারণ ধর্ম, সেগুলো আমি তোমাদের জন্য একটা বক্সের আকারে সাজায় নিয়ে আসছি, যাতে করে একটা পাঠ্যকের আকারে 4টা বক্স তোমার 4টা ব্লক একবারে পড়া হয়ে যায়। কেমন? প্রত্যেকে স্ক্রিনে খেয়াল করো, দেখো SPDF 4টা ব্লকে এখানে বলা আছে ফার্স্টেই যে কোনটাতে কয়টা করে মৌল থাকে। এই যে 14, 36, 41, 27। এস ব্লকে 1 এ 2 এ আর হিলিয়াম, পি ব্লকে থাকে হচ্ছে তোমার 13 থেকে 18। এই এ বি ভাগ করা হচ্ছে অনেক আগের একটা নিয়ম ছিল, এখন আসলে এই নিয়মটা আর নাই, এটা না মনে রাখলেও চলবে, তোমরা 13 থেকে 18 মনে রাখলেও চলবে। ডি ব্লকে আসতেছে তোমার 3 থেকে 12, আর এদিকে এফ ব্লকের মধ্যে আসতেছে ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের কথা। এখন আসো দেখো, এস ব্লকের মধ্যে থাকে ধাতু, পি ব্লকে ধাতু, অপধাতু, অধাতু তিনটাই থাকে, ডি ব্লকে থাকে ধাতু, আর এফ ব্লকে থাকে হচ্ছে কি আমার ধাতু। আচ্ছা, এখন দেখো কি বলছে এখানে, যে এস ব্লকের কথা বলছে যে এস ব্লক মৌলগুলা কেমন হয়, নরম এবং নমনীয়। আর পি ব্লক মৌলগুলার, এখন আমাকে একটা জিনিস বলো, যে একটা জিনিস, হ্যাঁ তোমার কমন সেন্স কি বলতেছে যে একটা পদার্থ যেটা নরম এবং নমনীয়, যেটাকে আমি যেটা হচ্ছে কি কনসিস্টেন্সিটা সফট, সেটা গলনাঙ্ক বেশি হবে না কম হবে? তোমার কমন সেন্স কি বলে? অবশ্যই কম হবে, তাই না? যেটা পদার্থটা যেটা অনেক নরম সেটা গলনাঙ্ক অবশ্যই কম হবে। দেখো এখানে কি বলছে যে নরম নমনীয়, দেখো উপরে লিখে দিছে যে গলনাঙ্ক কি নিম্ন। মুখস্থ করার কিছু নাই কিন্তু, তুমি কিন্তু বুঝিয়ে বলতে পারতেছো। আচ্ছা, এবার দেখো ডি ব্লকের কথা বলছে কি যে এরা ভারী শক্ত, তাহলে গলনাঙ্ক কেমন হবে? উচ্চ হবে। এফ ব্লকের কথা কি বলছে দেখো, ভারী ঘনত্ব বেশি, তার মানে গলনাঙ্ক কি হবে? উচ্চ হবে। পি ব্লকের কথা কেন বলা নাই? কারণ হচ্ছে পি ব্লকে ধাতু, অপধাতু, অধাতু তিনটাই থাকে, তাই জেনারেলাইজ করে আসলে ওদের গলনাঙ্ক বা ভর ওরকম করে বলা পসিবল না, কারণ 3 ধরনের মৌলই এখানে থাকে। আচ্ছা, এখন আসো তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, এটা আমাদের আজকের চ্যাপ্টারে একটু পরের টপিক, আমি তখন তোমাদেরকে জিনিসটা ইন ডিটেলস বলবো, এখন আমি আসলে অত ব্যাখ্যায় যাব না। এমনি মনে রাখো যে যেহেতু এখানে ধাতু থাকে সুতরাং তড়িৎ ধনাত্মক, যেহেতু হচ্ছে কি এখানে অধাতুর পরিমাণ বেশি তাই এটা তড়িৎ ঋণাত্মক হয়, ধাতু বেশি তাই তড়িৎ ধনাত্মক, এফ ব্লকও ধাতু বেশি তাই তড়িৎ ধনাত্মক। তোমরা জানো যে ধাতু তাপ বিদ্যুৎ পরিবহন করে, যার কারণে তুমি দেখো যে এস ব্লকে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহীগুলো দেওয়া আছে, আর ডি ব্লকের বেলায়, এই পি ব্লকের বেলায় বলা আছে যে ধাতু এবং গ্রাফাইট ছাড়া বাকিগুলা হচ্ছে তোমার তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। কেমন? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মোটামুটি প্রত্যেকটা ব্লকের সাধারণ ধর্ম। এখন দেখো, এটা একটা জাস্ট একটা বক্স, হ্যাঁ এই বক্সে কিন্তু আসলে সব বৈশিষ্ট্য নিয়ে আসা পসিবল না, এটা তুমি নিজেও বুঝো যে একটা ছোট বক্সে নিশ্চয়ই অনেক তথ্য ইনফরমেশন একসাথে করে একজোট করা পসিবল না। এই বক্সের বাইরেও আরো কিছু ধর্ম আছে যেগুলা তোমাকে একটু জানতে হবে। কেমন? এটা এখন আমি তোমাদেরকে একটু
সরি, এটা এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কোনটা থেকে আমরা কি পড়ব। তোমাদের যার কাছে যেই বই আছে, নতুন হোক পুরাতন হোক, সবাই বিভিন্ন ব্লকের মৌলসমূহের ধর্ম এইখানে আছো নিশ্চয়ই। ঠিক এটার ইমিডিয়েট পরে তাকাও, ঠিক এটার ইমিডিয়েট পরের টপিকটা হচ্ছে এস ব্লক মৌলসমূহের ধর্মাবলী। এটার ইমিডিয়েট পরের টপিকটাই হচ্ছে এস ব্লক মৌলসমূহের ধর্মাবলী। প্রত্যেকে এস ব্লক মৌলসমূহের ধর্মাবলী টপিকটাতে চলে আসো। আচ্ছা, এস ব্লক মৌলসমূহের ধর্মাবলী বলার আগে আমি তোমাদেরকে এস ব্লক সম্পর্কে একটা ইনফরমেশন বলতে চাই, যেটা আমাদের হাজারি স্যারের বইতে নাই কিন্তু গুহ স্যারের বইতে আছে। গুহ স্যারের বইতে ক্লিয়ারলি বলা আছে যেটা, সেটা হচ্ছে যে তোমরা জানো যে এস ব্লকের ভেতরে দুইটা গ্রুপ থাকে, গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 1-এ থাকে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এরা, আর গ্রুপ 2-তে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম এরা, তাই না? আচ্ছা, এবং তোমরা জানো যে গ্রুপ 1টাকে বলা হচ্ছে ক্ষার ধাতু আর গ্রুপ 2টাকে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। গুহ স্যারের বইতে খুব সুন্দর স্পষ্ট করে বলা আছে যে ক্ষার ধাতুর চৌম্বক ধর্ম হচ্ছে প্যারাম্যাগনেটিক আর মৃৎ ক্ষার ধাতুর চৌম্বক ধর্ম হচ্ছে ডায়াম্যাগনেটিক। কেমন? আচ্ছা, একটু খেয়াল করে এই জিনিসটা দেখো, কারণ হাজারি স্যারের বইতে কথাটা একটু ডিফারেন্ট করে বলা আছে। দেখো হাজারি স্যারের বইতে কথাটা কি বলা আছে, সবাই সবাই নিজেদের বইতে এস ব্লকের সাধারণ ধর্ম দেখো, প্রত্যেকে নিজেদের বইতে এস ব্লকের সাধারণ ধর্ম দেখো। 5 নাম্বার পয়েন্টটা দেখো, আমি 1 সেকেন্ড সময় দিলাম খুঁজে বের করার জন্য। দেখো 5 নাম্বার পয়েন্টে হাজারি স্যারের বইতে বলা আছে ক্যাটায়ন সমূহ বিজোড় ইলেকট্রন না থাকায় ডায়াম্যাগনেটিক। তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে একটা ভেজাল আছে। ভেজালটা হচ্ছে গুহ স্যার উনার বইতে এস ব্লক মৌলর কথা বলছেন, আর হাজারি স্যার উনার বইতে এস ব্লকের ক্যাটায়নের কথা বলছেন। খেয়াল করে শোনো, গুহ স্যার এস ব্লক মৌলর কথা বলছেন, হাজারি স্যার এস ব্লকের ক্যাটায়নের কথা বলছেন। তাহলে গুহ স্যারের বই অনুযায়ী আমরা মনে রাখবো ক্ষার ধাতু প্যারাম্যাগনেটিক, মৃৎ ক্ষার ধাতু ডায়াম্যাগনেটিক। আর হাজারি স্যারের বই অনুযায়ী এদের সবার, অর্থাৎ ক্ষার ধাতু মৃৎ ক্ষার ধাতু সবার টোটাল এস ব্লকের যত ক্যাটায়ন আছে সব ক্যাটায়ন হাজারি স্যারের বই অনুযায়ী ডায়াম্যাগনেটিক। তাহলে প্রশ্ন দেখে অ্যান্সার করবা। যদি ক্ষার ধাতুর ধর্ম চায় দাগা বা প্যারাম্যাগনেটিক, যদি মৃৎ ক্ষার ধাতুর ধর্ম চায় দাগা বা ডায়াম্যাগনেটিক, যদি ইন জেনারেল এস ব্লকের ক্যাটায়নের ধর্ম চায় তাহলে দাগা বা ডায়াম্যাগনেটিক। আমি আশা করি কথাটা তোমাদেরকে পরিষ্কার করে বলতে পারছি, ঠিক আছে? ওকে, এবার আসো 9 নাম্বার পয়েন্টটা একটু দাগাবা, যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বুনসেন শিখায় বর্ণ দেখাতে পারে না, কারণ এদের আকার ছোট। আকার ছোট হওয়ায় ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে স্থানান্তরিত হয়ে যে শক্তি বিকিরিত করবে সেটা আকার ছোট হওয়ায় পসিবল হয় না। তাই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কালার দেখাতে পারে না, এবং একই কারণে ইউজুয়ালি বেরিলিয়াম আয়ন কখনো সৃষ্টি হয় না। তোমরা অনেকে এইটা দেখে বেরিলিয়ামের যৌগ বের করে নিয়ে এসে বলো যে আপু এটা কি অবাস্তব জিনিস, বেরিলিয়ামের আয়ন সৃষ্টি হয় না মানে ব্যাপারটা হচ্ছে আনইউজুয়াল। দ্যাট ডাজন্ট মিন যে কখনোই হয় না। ইন সার্টেন সিচুয়েশন বেরিলিয়ামের যৌগ হতে পারে, কিন্তু ইউজুয়ালি হয় না। এখানে আসলে ওইটাই মিন করা হয়েছে। কেমন? আচ্ছা, এখন এই যে বুনসেন শিখার বর্ণর কথা বলতেছিলাম, এই বুনসেন শিখার বর্ণ সম্পর্কে গুহ স্যারের বইতে একটু অতিরিক্ত কিছু কথা আছে, যেটা আমি এখন তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। এটা একটু তোমাদেরকে খেয়াল করে শিখে নিতে হবে। কেমন? এই যে ক্যালসিয়াম ইটের মতো লাল, স্ট্রনশিয়াম টকটকে লাল, বেরিলিয়াম সবুজ, বেরিয়াম সবুজ, রেডিয়াম টকটকে লাল, এই কালারগুলো একটু গুহ স্যারের বইতে যেহেতু দেয়া আছে, পরীক্ষায় আসছে, এগুলো একটু তোমাকে দেখতে হবে। এখন আসো জারক বিজারক মনে রাখার সহজ নিয়ম। জারক বিজারক মনে রাখার সহজ নিয়মটা আমি তোমাদেরকে এখন শিখাই দিব। এটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে তোমাকে জানতে হবে যে জারণ মানে কি। আমি কথাটা এরকম করে বলি যে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেয়া। এই যে এস ব্লকভুক্ত মৌল সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এরা সবাই কি করে? ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন তৈরি করে, তাই না? তার মানে এদের সবার কি হয়? জারণ হয়। হ্যাঁ, এখন আমরা কিভাবে মনে রাখবো দেখো, যা যা বি, যা যা বি মানে কি দেখো, যা দিয়ে জারণ, যা দিয়ে জারিত, বি দিয়ে বিজারক। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? জারণ, জারিত, বিজারক। তাহলে যারা জারণ হয় সে নিজে জারিত হয় কিন্তু কাজ করে বিজারক হিসেবে। কেমন? তাহলে বিজারক যে তার নিজের কি হয়?
জারণ। তাইলে মানে বিজারক যে সে কি করে, ইলেকট্রন দিয়ে দেয়, আর যে জারক তার বেলায় হবে উল্টা ঘটনা। কেমন? এটা হচ্ছে জারক বিজারক মনে রাখার সহজ নিয়ম। আমরা একটা মনে রাখবো, দুইটা যদি তুমি একসাথে মনে রাখতে যাও অবশ্যই পেঁচায় যাবে, দরকার নাই, তুমি একটা মনে রাখো, যা যাবি মনে রাখো। তাহলে বিজারকের জন্য যা যাবি, আর জারকের জন্য হবে উল্টা বিবিজা। হ্যাঁ, ওইটা দরকার নেই মনে রাখা, তুমি যা যাবি মনে রাখো। কেমন? আচ্ছা, এক সেকেন্ড সময় দিলাম। যার কাছে নতুন বই পুরান বই যার কাছে যেই বই আছে পাতা উল্টাও, চলে আসো টপিক নাম্বার 3.2.2, টপিক নাম্বার 3.2.2, সবাই চলে আসো। আচ্ছা, টপিক নাম্বার 3.2.2, এখান থেকে দুইটা ইনফরমেশন দাগাতে হবে। সবাই স্ক্রিনে দেখো, আপু হলুদ কালি দিয়ে দুইটা তথ্য হাইলাইট করছি। এই দুইটা তথ্য যার যার বইতে সবাই দাগাও। প্রথম তথ্যটা হচ্ছে এস এবং পি ব্লক মৌলগুলাকে বলা হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মৌল। এটা নিয়ে একটা কথা আছে, আমি বলবো, এটা একটু দাগাও তারপর বলতেছি। এস ও পি ব্লক মৌলকে বলা হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মৌল। এরপর নিচে 2 নম্বর পয়েন্টটা দাগাও, নিচে 2 নম্বর পয়েন্টে দাগাও ধাতু 12টা, গ্রাফাইট আছে যেটা হচ্ছে কার্বনের বহুরূপ, এটা ছাড়া পি ব্লকের বাকি মৌলগুলা তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী, আর অপধাতুর কথা বলা আছে 6টা। এখন যাদের কাছে পুরাতন বই, অ্যাটেনশন দাও, নিজেদের বইতে কারেকশন করো। যাদের কাছে পুরাতন বই তাদের বইতে একটা তথ্য ভুল আছে, তাদের বইতে লেখা আছে অপধাতু 7টা, কিন্তু নো, অপধাতু লেটেস্ট এডিশন অনুযায়ী 6টা। যাদের পুরাতন বই তারা কারেকশন করে নাও, এখন অপধাতু 6টা। কোন অপধাতুটা বাদ পড়েছে, সে কোথায় গিয়েছে, এই উত্তর আমি তোমাদেরকে দিব একটু পরে, সামনে একটা টপিক পড়াবো সেখানে। এখন আসো আমরা যেটা দেখছিলাম সেটা দেখি, যে এস ও পি ব্লক মৌলদেরকে বলা হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মৌল। এই কথাটা হাজারি স্যার এবং গুহ স্যার দুইজন দুইভাবে বলছে। হাজারি স্যার এবং গুহ স্যার দুইজন দুইভাবে করে বলছে যে তোমার কিভাবে করে এই তথ্যটা মানে একটু ডিফারেন্ট করে বলছে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার হাজারি স্যার বলছে যে এস এবং পি ব্লক মৌলদেরকে বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল, আর গুহ স্যার কথাটাকে বলছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলাকে বলা হয় আদর্শ বা প্রতিনিধি মৌল। এই যে দেখো এইভাবে, এই যে গুহ স্যার বলছে যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলাকে আদর্শ মৌল বলা হয়। এবং শুধু তাই না, উনি আরো একটা গ্যাঞ্জাম করছে, যেটা হচ্ছে উনি চতুর্থ পর্যায় থেকে 4টা মৌল নিয়ে আসছে, পঞ্চম পর্যায় থেকে 4টা মৌল নিয়ে আসছে, এবং সপ্তম পর্যায় থেকে 2টা মৌল নিয়ে আসছে, মোট আরো 10টা মৌল নিয়ে এসে উনি বলছে যে এরাও হচ্ছে তোমার আদর্শ মৌলর মতো আচরণ করে। কেমন? তাহলে এতগুলো নাম আমি কিভাবে করে মনে রাখবো? আমার তো মাথা ছোট একটা মাথা, তাই না? এতগুলো কথা আমি কেমনে মনে রাখবো? তাহলে এটা মনে রাখার জন্য আপু এখন তোমাকে একটা টেকনিক শিখাই দিচ্ছি, একটা ছন্দ শিখাই দিচ্ছি। কৃপন রুবি রাকা সিয়াম, ইন্ডিয়া ফ্রান্স গেল যে। কৃপন দিয়ে ক্রিপ্টন, রুবি দিয়ে রুবিডিয়াম, রাকার আরে দিয়ে রেডিয়াম, সিএ দিয়ে ক্যালসিয়াম, সিয়াম দিয়ে 2টা সিয়াম মনে রাখবো, স্ট্রনসিয়াম পটাশিয়াম, ইন্ডিয়া দিয়ে ইন্ডিয়াম, ফ্রান্স দিয়ে ফ্রান্সিয়াম, গেল দিয়ে গ্যালিয়াম, আর জে দিয়ে জেনন। কেমন? আচ্ছা, তাহলে এই 10টা নাম আমার আদর্শ মৌলর জন্য মনে রাখতে হবে। তাহলে বাবুরা খুব খেয়াল করে আপুর কথা শোনো তো, আদর্শ মৌল কিন্তু একটা ঝামেলা হয়ে গেল না বলো? তাহলে তোমাকে প্রশ্ন বুঝে দাগাইতে হবে। মনে রাখবা হাজারি স্যার কি বলছে, হাজারি স্যার বলছে এস ও পি ব্লক, আর গুহ স্যার কি বলছে, গুহ স্যার বলছে দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের আদর্শ, আর সাথে এই যে এই মুহূর্তে তুমি স্ক্রিনে যে 10টা মৌল দেখতে পাচ্ছ এই 10টা মৌল। কেমন? তাহলে প্রশ্ন বুঝে দাগাবা। যদি দেখো অপশনে ব্লক, তাহলে বুঝবা হাজারি স্যার থেকে প্রশ্ন আসছে, দাগাই দিবা এস আর পি ব্লক। আর যদি দেখো পর্যায়, তাহলে বুঝবা গুহ স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে, তখন দাগাবা দ্বিতীয় তৃতীয় পর্যায়। আর যদি দেখো যে এরকম ডিরেক্ট মৌল দেয়া আছে, তাইলে বুঝবা যে গুহ স্যারের বই থেকে প্রশ্ন আসছে, তখন এই যে এই 10টা দাগাবা। কেমন? আশা করি জিনিসটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি। সবাই লক্ষ্মী বাচ্চার মতো ক্লাস লেকচারের পিডিএফটা নামায়ে সুন্দর মতো এই জিনিসটা শিখে নিবা, ঠিক আছে? আচ্ছা,
এবার পি ব্লকের সাধারণ ধর্মাবলী যেখানে তোমরা আছো সেটার একটু নিচে তাকাও, প্রত্যেকে যার যার বইতে পি ব্লকের সাধারণ ধর্মাবলী যেখানে আছে তার একটু নিচে তাকালে নিষ্ক্রিয় গ্যাস সমূহের বিশেষ ব্যবহার এই টপিকটা পাবা। নিষ্ক্রিয় গ্যাস সমূহের বিশেষ ব্যবহার এই টপিকটা একদম একটা লম্বা দাগ দিয়ে সবাই যার যার বইতে হাইলাইট করে ফেলো, কারণ নিষ্ক্রিয় গ্যাসের বিশেষ ব্যবহার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এটার পেছনে কারণটা আমি তোমাকে বলছি, কারণটা হচ্ছে যে এই নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার মাঝের ৩-৪ বছর হাজারি স্যারের বইতে ছিল না। তোমার নতুন যে এডিশনটা বের হলো খুব সম্ভবত 2019 সালে যে এডিশনটা আসছে, এই এডিশনটাতে তোমার এই তথ্যটা আবার নতুন করে অ্যাড করে দেওয়া হয়েছে। নতুন করে অ্যাড করে দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যারা কোয়েশ্চেন করতেন তারা কিন্তু এই জিনিসটা এত বছর পরে যখন দেখবে যে আবার নতুন এডিশনে অ্যাড করা হয়েছে, তাদের কিন্তু একটা প্রবণতা কাজ করবে যে এটা তারা পরীক্ষায় একটু দিক। তো এই জন্য তারা কিন্তু এটা পরীক্ষায় দেওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি। সো কোনটা তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য, কোনটা উড়ন্ত বিমানে, কোনটা বৈদ্যুতিক বাল্ব, কোনটা ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, এগুলা হচ্ছে গিয়ে একদম খুব 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 ভালো মতো করতে হবে। শোনো, যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো আমি এখনই গ্রুপ থেকে ব্লক করে দিব। ফর এক্সাম্পল ঝর্ণা বেগম, মোহাম্মদ শরীফ, তোমাদের নাম নোটেড হয়ে গেছে, তোমরা চিরতরে এই গ্রুপ থেকে ব্লক খাবা। হ্যাঁ, আমি কিন্তু ক্লাসের শুরুতেই একটা কথা বলছি যে ভুলেও জিয়া আলম, মোহাম্মদ শরীফ, ঝর্ণা বেগম, তোমরা গ্রুপ থেকে এক্ষুনি ব্লক খাবা। আমি ইনফরমেশন অফিসে জানাই দিচ্ছি। ক্লাসের শুরুতেই আমি একটা কথা পরিষ্কার করে অত্যন্ত ভদ্র ভাষায় বলছি যে উল্টাপাল্টা কমেন্ট করলে গ্রুপ থেকে ব্লক খাবা। সো এখন ব্লক খাওয়ার জন্য রেডি হয়ে যাও, বাসায় কল যাবে, বাপমা সহ অ্যাপ্লিকেশন করে মাফ টাফ চায়, তারপর আবার গ্রুপে আইসো। এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে আচ্ছা, তোমরা নিজেদের কোনো ছন্দ কমেন্টে দয়া করে দিও না, আমি রিকোয়েস্ট করছি। তুমি নিজে বাসায় যেভাবে পড়ো দ্যাটস ফাইন, তুমি পড়তে পারো, কিন্তু নিজেদের কোনো ছন্দ এখানে কমেন্ট করবা না। প্রান্ত বিজয়, এখানে কোনো ছন্দ কমেন্ট করার দরকার নাই বাবু, যেটা আমি বলছি সেটা ফলো করো। তোমার যদি তোমার নিজের মতো করে পড়তে ইচ্ছা করে ইউ আর মোস্ট ওয়েলকাম, পড়তে পারো, কিন্তু এখন এখানে কমেন্টে উল্টাপাল্টা দরকার নাই এসব লেখার। আমি বারবার করে বলছি কমেন্ট সেকশন সোয়াইপ করে দিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করো। না ঝর্ণা বেগম, তোমাকে আমি মাফ করতে পারছি না, তুমি উল্টাপাল্টা কমেন্ট করে ক্লাসের ডিসিপ্লিন নষ্ট করছো, তোমাকে এখন ব্লক খাইতেই হবে। তোমার নাম আমি অফিসে দিয়ে দিছি। আচ্ছা, এখন চলে আসো, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার হয়ে গেল, এখন আমি তোমাদেরকে কিছু নাম শিখাবো। আচ্ছা, যে নামটা শিখবো সেটা হচ্ছে যে এই যে নামগুলো আমি বলছি এগুলা হাজারি স্যার এবং গুহ স্যার দুজন রাইটারের বইতে আছে, কেমন? আচ্ছা, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে আমি স্টেপ বাই স্টেপ বলছি, আগে আমি তোমাকে নামটা শিখাবো, নামটা শিখলে পরে তারপর হচ্ছে গিয়ে আমি বলে দিব যে তুমি এটাকে কোথা থেকে পাবা, ঠিক আছে? আচ্ছা, দেখো নিক্টোজেন যেটা, এটা হচ্ছে যে গ্রুপ 15 মৌলগুলাকে আমরা বলছি নিক্টোজেন। এখানে নিক্টোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী মৌল, ঠিক আছে? গ্রুপ 15-তে কারা থাকে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এরা, তাই না? আচ্ছা, এরা যখন আমাদের নিঃশ্বাসের সংস্পর্শে আসে তখন আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, তাই এদেরকে আমরা বলছি নিক্টোজেন বা শ্বাসরোধকারী মৌল। আমি কোথায় আছে দেখাচ্ছি, আগে আমি তোমাদেরকে একটু নামগুলো শিখাই নিতে চাচ্ছি। এরপরে দেখো চ্যালকোজেন গ্রুপ 16। চ্যালকোজেন গ্রুপ 16, এই গ্রুপ 16 মৌলগুলোকে আমরা চ্যালকোজেন বলছি এই জন্য কারণ চ্যালকোজেন শব্দটার অর্থ হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল, কেমন? আচ্ছা, আকরিক উৎপন্নকারী মৌল গ্রুপ 16-র যে মৌলগুলা এরা হচ্ছে দীর্ঘদিন প্রকৃতিতে ধাতব অক্সাইড বা সালফাইড রূপে আকরিক হিসেবে থেকে যায়, তাই এদেরকে আমরা চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী মৌল বলছি। আর হ্যালোজেন বলছি গ্রুপ 17-র মৌলগুলাকে, কারণটা তোমরা জানো, এটা একদম ক্লাস 8-9-এর পড়া যে হ্যালোজেন হচ্ছে তোমার সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌলদেরকে বলা হয় হ্যালোজেন। গ্রুপ 17-র মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে, ঠিক আছে? আচ্ছা, আরো দুইটা নাম যেটা হাজারি স্যারের বইতে নাই কিন্তু গুহ স্যারের বইতে আছে, সেটা হচ্ছে তোমার সেতু মৌল আর দুষ্টু মৌল, ঠিক আছে? গুহ স্যারের বইতে বলা আছে গ্রুপ 18-র মৌলগুলাকে বলা হচ্ছে সেতু মৌল। গ্রুপ 18-তে থাকে কারা? নিষ্ক্রিয় গ্যাস, তাই না? হিলিয়াম, নিয়ন, সরি হিলিয়াম না, হিলিয়াম তো গ্রুপ 1-এ চলে গেছে। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এরা থাকে, তাই না? আচ্ছা, এই নিষ্ক্রিয় গ্যাসের কি কোনো ধর্ম থাকে?
না, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কিন্তু কোনো ধর্ম নাই। ওরা কাদের ভিতর থাকে? গ্রুপ 1 আর গ্রুপ 17 ভেতরে নিষ্ক্রিয়ভাবে থাকে, এবং ওদের এই নিষ্ক্রিয়ভাবে থাকার কারণে যেটা হয়, গ্রুপ 1 এর ধর্মের প্রভাব গ্রুপ 17 উপর পড়ে না, গ্রুপ 17 প্রভাব গ্রুপ 1 এর উপর পড়ে না। এই যে পর্যায় সারণীতে একজনের ধর্ম থেকে আরেকজনের ধর্মের প্রভাবকে মুক্ত রাখার জন্য নিষ্ক্রিয়ভাবে বসে থেকে তারা একটা ব্যালেন্স তৈরি করতেছে, সেই জন্য গুহ স্যার গ্রুপ 18 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলাকে নাম দিছেন সেতু মৌল। কেমন? আচ্ছা, আরেকটা নাম উনি হাইড্রোজেনকে দিছেন, সেটা হচ্ছে দুষ্টু মৌল। কি দুষ্টামি করছে? এই যে একটু আগে কয়েকটা পিচ্ছি দুষ্টামি করে আমাকে সরি বলতেছিল না, এরকম হাইড্রোজেনও একটা দুষ্টামি করছে। দুষ্টামিটা হচ্ছে হাইড্রোজেন ব্যতিক্রম ধর্মী আচরণ দেখায়। তোমরা জানো যে হাইড্রোজেন গ্রুপ 1 এর ধর্মও দেখাবে, আবার হ্যালোজেনের ধর্মও দেখায়, যার কারণে পর্যায় সারণীতে ওর অবস্থান নিয়ে একটা বিতর্ক আছে। কেমন? তো এই যে বিতর্ক সৃষ্টি করে সে একটা ঝামেলা তৈরি করছে, এই জন্য গুহ স্যার হাইড্রোজেনের নাম দিছে দুষ্টু মৌল। কেমন? এই কয়টা নাম আমার হাজারি স্যার এবং গুহ স্যারের বইতে ছিল, যেটা আমি তোমাদেরকে এক ঝলকে দেখায় দিলাম। এখন আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে এগুলো কোথায় কোনটা আছে। কেমন? আচ্ছা শোনো, আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্টদেরকে অসম্ভব আদর করি। তোমাদেরকে এই বিপজ্জনক পরিস্থিতিতে গ্রুপে ব্লক করে দেওয়া আমার উদ্দেশ্য না। আমি জানি এই করোনা পরিস্থিতিতে তোমাদের একটা ভালো গাইডলাইন অনেক বেশি দরকার। এখানে তুমি গ্রুপ থেকে ব্লক খেয়ে গেলে কিন্তু তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবা, এই ক্লাসগুলো মিস হয়ে যাবে। পরবর্তীতে যখন আবার গ্রুপে মাফটাফ চেয়ে জয়েন করবা, তখন দেখা যাবে কি অনেকগুলো ক্লাস হয়ে যাবে, ওই ক্লাসগুলো পরে তুমি কভার দিতে পারবা না, তোমার কিন্তু একটা গ্যাপ থেকে যাবে। তাই তোমাদের ভালোর জন্য বলছি, দয়া করে ক্লাসের মধ্যে এই ধরনের আজে বাজে কমেন্ট করে ব্লক খেও না, এতে করে নিজেই বিপদগ্রস্ত হবা, আমাদের কিছুই যায় আসবে না। কেমন? আচ্ছা, এখন আসো পি ব্লকের ধর্ম পড়তেছিলাম, সেখানে চলে আসো। পি ব্লকের ধর্মর ওখানে দেখো, বি ব্লকের ধর্মগুলো যেখানে শেষ হয়েছে তার নিচেই তুমি একটু আগে আপু যে কথাগুলো বলছি সেটা পেয়ে যাবা। এই যে দেখো, আমি বলছি না যে গ্রুপ 17 মৌলগুলাকে বলা হচ্ছে হ্যালোজেন। এক্স্যাক্টলি, এই তথ্যগুলো দেখো এখানে আছে। যার যার বইতে লক্ষ্মী বার্তার মতো সুন্দর করে এটা দাগায় নাও, পড়ে ফেলতে হবে। কেমন? আচ্ছা, এবার চলে আসো চ্যালকোজেন। আমি একটু আগে তোমাদেরকে বলছি না যে গ্রুপ 16 মৌলদেরকে বলা হয় চ্যালকোজেন। এখানে একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের কাছে তো কম্পেনিয়ন বুক আছে তাই না? তোমরা কম্পেনিয়ন বুকে এই চ্যাপ্টারে যদি ঢোকো তাহলে এই তথ্যগুলো পাবা। আমি জাস্ট বলছি, এখন লেখালেখি করতে হবে না, জাস্ট আমার কথাটা শোনো। এটা হচ্ছে যে হাজারি স্যারের বইতে বলা আছে গ্রুপ 16 মৌলগুলাকে আমরা বলি চ্যালকোজেন, কিন্তু হাজারি স্যার একজনের কথা ভুলে গেছে। উনি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এদের কথা বলছেন যে এরা চ্যালকোজেন, কিন্তু উনি আরেকজনের কথা ভুলে গেছেন, সেটা হচ্ছে পোলোনিয়াম। পোলোনিয়াম গ্রুপ 16 মৌল, কিন্তু ওকে নিয়ে হাজারি স্যারের বইতে কোনো কথা নাই। কিন্তু গুহ স্যারের বইতে, খেয়াল করে শোনো, গুহ স্যারের বইতে স্পষ্টভাবে বলা আছে যে পোলোনিয়াম গ্রুপ 16 হওয়া সত্ত্বেও পোলোনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। যেহেতু সে একটা তেজস্ক্রিয় মৌল, তাই সে প্রকৃতিতে আকরিক হিসেবে থাকতে পারে না। তাই গ্রুপ 16 হওয়া সত্ত্বেও পোলোনিয়ামকে চ্যালকোজেন বলা হয় না। গ্রুপ 16 ভেতরে কেবল 4 জনই চ্যালকোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। কেমন? আচ্ছা, এবার তোমরা চলে আসো আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণটা তোমরা কোথায় পাবা আমি বলি। এটা যদি তোমাদের নতুন বই হয় তাহলে তোমরা এটা 270 পাতায় পাবা, আর যদি তোমাদের পুরাতন বই হয় তাহলে তোমরা 257 পাতায় পাবা। আমি এটা স্ক্রিনে লিখে দিছি, তোমাদের যার কাছে যেই বই আছে সুন্দর মতো এটা খুঁজে বের করো। আর তারপরও যদি কেউ খুঁজে বের করতে না পারো, আমি তো বলছি যে আমি ক্লাসে পিডিএফ আপলোড করব, সো তুমি চাইলে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবা। এখন সবাই স্ক্রিনে খেয়াল করো এবং খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো। হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ এমন একটা টপিক যেটা তোমার শুধুমাত্র এই চ্যাপ্টার থেকেই আসবে এমন কিন্তু না। আর্দ্র বিশ্লেষণ বিভিন্ন চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসতে পারে। এবং আর্দ্র বিশ্লেষণের ব্যাপারটা হচ্ছে যে পৃথিবীতে তো কোনো যৌগের অভাব নাই, তুমি আসলে মুখস্থ করে কখনোই কুলাইতে পারবা না। আজকে এই ক্লাসের পরে
আর্দ্র বিশ্লেষণ আমরা আজ জীবনে মুখস্থই করব না, আমরা আজকে আর্দ্র বিশ্লেষণের যে বেসিক কনসেপ্ট এটা একবার একটু রিভিশন দিয়ে ফেলবো, তাইলে আর সারা জীবনে কোনোদিন তোমার আর্দ্র বিশ্লেষণ মুখস্থ করার প্রয়োজনই হবে না। কেমন? আচ্ছা, এখন আসো আর্দ্র বিশ্লেষণ জিনিসটা কি। যে কোনো কিছু পানিতে দেয়া, কেমন? এখন পানিতে কে থাকে? হাইড্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন, হাইড্রোজেন তার নিজের অবস্থানে সন্তুষ্ট, কিন্তু অক্সিজেন তার নিজের অবস্থানে সন্তুষ্ট না। ওর একটা অভ্যাস হচ্ছে, যখনই আমি কোনো কিছুকে পানিতে ছেড়ে দেই, অক্সিজেনের অভ্যাস হচ্ছে লাফ দিয়ে ওই পদার্থের কাছে চলে যায়, গিয়ে ওকে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন অফার করে এবং ওর সাথে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে চায়। এবং যদি কোনোভাবে ও এই সন্নিবেশ বন্ধন তৈরি করে ফেলতে পারে, ওই পদার্থটা তখনই পানিতে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে যায়। এখন মনে করো তোমরা কোচিং এ ক্লাস করতেছো, তোমরা সামনের বেঞ্চে 3 জন বসে আছো, কষ্ট করে 3 জন বসে আছো, বেঞ্চে আর কোনো ফাঁকা জায়গা নাই। আমি পেছন থেকে একজনকে সামনে ডেকে বললাম যে আসো তুমি সামনে বসো। সামনে যে 3 জন বসে আছে তারা সরে না গেলে ও তো নতুন করে ও তো নিশ্চয় ওদের গায়ের উপর গিয়ে বসতে পারবে না, ওর সরে যেতে হবে, ফাঁকা জায়গা দিতে হবে, বসার ব্যবস্থা করে দিতে হবে, তাই না? ঠিক তেমনি অক্সিজেন যে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন নিয়ে গিয়ে অফার করবে, এই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন গ্রহণ করার জায়গাটা তো থাকতে হবে, না থাকলে কিভাবে নিবে? কথাটা বুঝতে পারতেছো? তো এই যে নিঃসঙ্গ ইলেকট্রনটা নিবে, এই নিঃসঙ্গ ইলেকট্রন নেওয়ার জন্য যে ফাঁকা জায়গা সেটা প্রোভাইড করছে ফাঁকা ডি অরবিটাল। কেমন? এখন এখানে দুইটা পদার্থের কথা আমরা দেখতে পাচ্ছি, যে কার্বন টেট্রাক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে তোমার কার্বন, আর সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সিলিকন। এখন মনে করো তোমাদের বাসায় এই যে ডিসেম্বর জানুয়ারি মাস চলে আসছে, বিয়ে শাদীর সিচুয়েশন, ধুমসে বিয়ে শাদী হবে, তোমাদের বাসায় মনে করো কোনো আত্মীয় স্বজন বিয়ের দাওয়াতের কার্ড দিতে আসছে, কেমন? ওই কার্ডে তারা কার নাম লিখে? তোমার আব্বুর নাম লিখে যে মিস্টার অমুক এবং ফ্যামিলি, এরকম করে লিখে না? কেন বলো তো? কারণ তোমার আব্বু হচ্ছেন তোমাদের পরিবারের কেন্দ্রীয় পার্সন। ঠিক তেমনি অক্সিজেনও যখন কারো কাছে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন নিয়ে যাবে, সে ওই পদার্থর কেন্দ্রীয় পরমাণুর কাছে যাবে, প্রথমে কেন্দ্রীয় পরমাণুকে অফার করবে। তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কে? কার্বন। কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের কোনো মৌলর তুমি আজ পর্যন্ত ডি অরবিটাল দেখছো? যার ডি অরবিটাল নাই তার তো ফাঁকা ডি অরবিটাল হওয়ার কোনো সুযোগই নাই। তার মানে অক্সিজেন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন নিয়ে যখন কার্বনের কাছে যাবে, সেখানে কার্বনের কোনো ফাঁকা জায়গা না থাকায় কার্বন সেই ইলেকট্রনটা নিতে পারবে না, বিধায় কার্বনের সাথে অক্সিজেনের কোনো সন্নিবেশ বন্ধন হবে না, বিধায় কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হতে পারবে না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু, সিলিকনের লাস্টে কিন্তু ফাঁকা 3d অরবিটাল তৈরি হবে, যেখানে অক্সিজেন আরামসে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বসায় দিবে এবং তাদের মাঝে একটা সন্নিবেশ বন্ধন তৈরি হয়ে যাবে এবং সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে। কেমন? তাহলে আর্দ্র বিশ্লেষণের মূল শর্তটা কি বলতো? কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল। তাইলে যদি তোমার পরীক্ষায় তোমার অচেনা কোনো যৌগ চলে আসে, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ যে কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, সামনে আরো কিছু আছে যেগুলো আমরা দেখব, তো তোমার পরীক্ষায় যদি তোমার অচেনা কোনো যৌগ চলে আসে, তুমি নার্ভাস না হয়ে একদম ঠান্ডা মাথায় জাস্ট দেখবা যে কার কেন্দ্রীয় পরমাণু লাস্টে ফাঁকা ডি অরবিটাল আছে। যার লাস্টে থাকবে সে আর্দ্র বিশ্লিষ্ট হবে, যার লাস্টে ফাঁকা ডি অরবিটাল থাকবে না সে আর্দ্র বিশ্লিষ্ট হবে না। কেমন? আমি আশা করি জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তারপরে যদি তোমাদের কারো বোঝায় গ্যাপ থাকে, ভিডিওটা তো থাকবে, একবার দেখে নিতে পারবা। আর যদি তারপরেও কনফিউশন ক্লিয়ার না হয়, তাহলে তোমাদের রসায়ন প্রবলেম পোস্টে কমেন্ট করবা, আপু চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। কেমন? তোমরা অনেকেই কমপ্লেন করো যে আপু কমেন্টে রিপ্লাই দিতে দেরি হয়। বাবু, তোমাদেরকে বুঝতে হবে এখানে আমরা যারা ক্লাস নিই আমরা প্রত্যেকেই ডাক্তার, আমরা প্রত্যেকে আমাদের প্রফেশনে অনেক ব্যস্ত থাকি, তাই আমরা যখনই ফাঁকা সময় পাই চেষ্টা করি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তাই একটু ধৈর্য ধরবা, তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব 1 থেকে 2 দিনের ভেতরে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার। কেমন? ততক্ষণ পর্যন্ত তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমার পক্ষে যতটুকু পসিবল তত দ্রুত আমি রিপ্লাই দিব। আচ্ছা, এখন তোমরা চলে আসো তোমাদের বইতে। নতুন বই হলে 271 পাতা, পুরাতন বই হলে 258 পাতা। নতুন বই হলে 271 পাতা, পুরাতন বই হলে 258 পাতায় চলে আসো। আমি তোমাদেরকে 2 সেকেন্ড সময় দিলাম, সবাই খুঁজে বের করো পি ব্লকে গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী এই টপিকটা।
ব্লকে গ্রুপ 15 মৌলসমূহের রাসায়নিক ধর্মাবলী সবাই এই টপিকটাতে চলে আসো। আমি 2 সেকেন্ড সময় দিলাম। নতুন বই হলে 271 পাতা, পুরাতন বই হলে 258 পাতা। আশা করি চলে আসছো। এখানে তোমাদেরকে স্ক্রিনে তাকায় দেখো যে এই লাইনটা দাগানো আছে, এই লাইনটা একটু দাগায় নাও যে নাইট্রোজেনের 5টা এবং ফসফরাসের 4টা অক্সাইড থাকে। নাইট্রোজেনের 5টা এবং ফসফরাসের 4টা অক্সাইড। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটু আগে একটা জিনিস পড়াইছিলাম যেটা তোমাদেরকে এখন একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে দেখো ফসফরাসের কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে, আচ্ছা একজন কমেন্ট করছো যে জটিল যৌগে কেন্দ্রীয় পরমাণু বের করার সহজ উপায় হচ্ছে যেটা সংখ্যা কম থাকে সেটাই কেন্দ্রীয় পরমাণু হয়। তুমি দেখবা যে একটা যৌগে তো অনেকগুলো পরমাণু থাকে, যেটার সংখ্যা কম ইউজুয়ালি সেটাই কেন্দ্রীয় পরমাণু হয়। কেমন? এটা একটা শর্টকাট। তবে আমি কিন্তু একটা কথা বলছি যে বইয়ের বাইরে প্রশ্ন আসে না, সো তোমার এত এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। বইয়ে যেগুলো আছে সেগুলোই আসবে, তার বাইরে আসবে না। আচ্ছা, এখন আসো যেটা পড়াচ্ছিলাম সেখানে আসো যে নাইট্রোজেনের অক্সাইড 5টা আর ফসফরাসের অক্সাইড 4টা। আচ্ছা, এখানে দেখো যে হচ্ছে যে ফসফরাসের অক্সাইড, এটা কিন্তু একটু দুই রকম তথ্য আছে। একটা হচ্ছে যে ফসফরাসের অক্সাইড 4টা বলা আছে, আরেক জায়গায় বলা আছে যে স্থায়ী অক্সাইড 2টা। তো তোমাকে একটু পরীক্ষার প্রশ্নটা চেক করতে হবে যে কি চাচ্ছে। যদি তোমাকে বলে এমনি শুধুমাত্র অক্সাইড বলে তাহলে অ্যান্সার হবে 4, কিন্তু যদি তোমাকে স্থায়ী মেনশন করে দেয় তাহলে অ্যান্সার হবে 2। কেমন? আচ্ছা, এখন দেখো এখানে গুহ স্যারের বই থেকে যেটা আমি নিচ্ছি সেটা আমি গুহ স্যারের বই লিখে দিচ্ছি। সো যেটা লেখা নাই সেটা হাজারি স্যার, যেটা লেখা থাকবে গুহ স্যার সেটাই গুহ স্যার, যেটা লেখা নাই সেটা হাজারি স্যার। তোমরা কমেন্ট সেকশন সোয়াইপ করো, এখন ক্লাসের মধ্যে কমেন্ট করো না, আমার ডিস্টার্ব হয়। আমি ক্লাস শেষে তোমাদের প্রবলেম পোস্টে কমেন্টে রিপ্লাই দিব, এখন কমেন্ট করো না। এখন ক্লাসের মাঝখানে কমেন্টে রিপ্লাই করতে গেলে ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। কেমন? এখন আমাকে একটু কাইন্ডলি ক্লাসটা শান্তি করে নিতে দাও, আমি ক্লাস শেষে তোমাদের প্রবলেম পোস্টে গিয়ে কমেন্টে রিপ্লাই দিব। এখন আমার কথা শোনো। আচ্ছা, এই যে নিক্টোজেন, একটু আগে তোমাদেরকে আমি নিক্টোজেন পড়াইছিলাম। নিক্টোজেন এখানে আছে, এটা একটু তোমরা দাগায় ফেলো, ঠিক আছে? আচ্ছা, আমি বারবার বলছি ক্লাসের লাইভে কমেন্ট করো না, এখানে কমেন্টের রিপ্লাই দিতে গেলে ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা শোনো। আমি তোমাদের কোনো প্রবলেম থাকলে প্রবলেম পোস্টে লিখতে পারবা, আমি সেখানে তোমাদেরকে রিপ্লাই দিব। আবারও বলছি লাইভে কমেন্ট করো না, লাইভে রিপ্লাই দিতে গেলে ক্লাসে ডিস্টার্ব হয়। এবার চলে আসো, তোমাদের নতুন বই হলে 273 পাতা, পুরাতন বই হলে 260 পাতা। নতুন বই হলে 273 পাতা, পুরাতন বই হলে 260 পাতা। যাদের দেখতে কষ্ট হচ্ছে জুম করতে বলছো তারা ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে হরাইজন্টালি নাও, দিয়ে কমেন্ট সেকশন সোয়াইপ করে দাও, এমনি স্পষ্ট দেখতে পারবা। ভিডিও ক্লিয়ার আছে, যাদের প্রবলেম হচ্ছে তারা নেটওয়ার্ক কানেকশন চেক করো। আচ্ছা, 273 পাতায় আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, যেমন ফসফরাস পেন্টা অক্সাইড, এটার কথা বলা আছে। আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রাইড জিনিসটা কি? অ্যাসিড অ্যানহাইড্রাইড জিনিসটা যদি আমি তোমাকে বলি একদম সিম্পল ওয়েতে, যদি আমি তোমাকে বলি তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে এমন কোনো পদার্থ, অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে এমন কোনো পদার্থ যেটা পানির সাথে বিক্রিয়া করলে অ্যাসিড তৈরি করবে। এখানে দেখো ফসফরাস পেন্টা অক্সাইডকে বলা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, কারণ এটা পানির সাথে বিক্রিয়া করলে ফসফরিক অ্যাসিড তৈরি করে। এখন দেখো এখানে ফসফরাস পেন্টা অক্সাইডের একটা ঝামেলা আছে, ও কম সংখ্যক পানি পেলে একরকম আচরণ করে, অধিক সংখ্যক পানি পেলে আরেক রকম আচরণ করে। এখানে দেখো ফসফরাস পেন্টা অক্সাইডের কথা বলা আছে যে কম সংখ্যক পানি পেলে সে তৈরি করবে মেটাফসফরিক অ্যাসিড, আর অধিক সংখ্যক পানি পেলে তৈরি করবে অর্থোফসফরিক অ্যাসিড। তাহলে আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অধিক অর্থ। কেমন? এটা মনে রাখলেই তুমি হচ্ছে পেয়ে যাবা। নিচে এই লাইনটা একটু তুমি দাগায় রাখো, ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে। এটা একটু যার যার বইতে দাগায় নাও, এই লাইনটা ইম্পর্টেন্ট। এবার চলে আসো, নতুন বই হলে 276 পাতা, পুরাতন বই হলে 263 পাতা। নতুন বই হলে 276 পাতা, পুরাতন বই হলে 263 পাতা। আমি 2 সেকেন্ড সময় দিলাম, যার যার বইতে সবাই পি ব্লকে গ্রুপ 17 মৌলের রাসায়নিক ধর্ম খুঁজে বের করো।
আচ্ছা, পি ব্লকে গ্রুপ 17 মৌলের রাসায়নিক ধর্মাবলী থেকে তোমাকে, আমি আশা করি সবাই খুঁজে পাইছো, যদি কেউ তারপরও না পেয়ে থাকো ঠিক আছে, এখন খোঁজাখুঁজি করে সময় নষ্ট করতে হবে না, এখন জাস্ট একটু দাগায় নাও। আচ্ছা দেখো, এখানে ফ্লোরিনের কালারটা ফিকে হলুদ, ক্লোরিনেরটা সবুজাভ হলুদ, ব্রোমিনেরটা লাল, এই কালারগুলো একটু দাগায় নাও। আর দেখো নিচে কোনটা কঠিন, কোনটা তরল, কোনটা গ্যাস, এটা একটু তোমরা নিজেদের বইতে দাগায় নাও। এই দুটো লাইন একটু তোমরা যার যার বইতে একটু দাগায় নাও, কেমন? আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। এখন আসো গুহ স্যারের বই। গুহ স্যারের বই দেখো, আমি কিন্তু যেটা তোমাদেরকে গুহ স্যারের বই থেকে বলতেছি সেটা কিন্তু আমি পাশে গুহ স্যার লিখে দিচ্ছি, সো এখানে কনফিউশনের কোনো জায়গা নাই। আমি ক্লিয়ারলি যেটা গুহ স্যার থেকে নিছি সেটা গুহ স্যার মেনশন করে দিচ্ছি। ছদ্ম হ্যালোজেনটা গুহ স্যারের বইয়ের একটা টপিক, এটা একটু তোমাদেরকে আমি বলে দিই। ছদ্ম হ্যালোজেন জিনিসটা কি? এটা হচ্ছে দুই বা ততোধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যখন পরস্পর যুক্ত হয়ে একটা ঋণাত্মক গ্রুপ তৈরি করে এবং সেটার আচরণটা কিছুটা হ্যালোজেনের মতো হয়, তখন আমরা সেটাকে বলবো ছদ্ম হ্যালোজেন। ফর এক্সাম্পল, কার্বন এবং নাইট্রোজেন দুইটা হ্যালোজেন, দুইটা তড়িৎ ঋণাত্মক পরমাণু পরস্পর যুক্ত হয়ে সায়ানাইড আয়ন তৈরি করছে, যেটার আচরণ কিছুটা হ্যালোজেনের মতো হয়। এই ধরনের যারা, তাদেরকে আমরা ছদ্ম হ্যালোজেন বলি। এখন দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সায়ানাইড, থায়োসায়ানেট, সেলোনোসায়ানেট, সায়ানেট, সায়ানোজেন, এগুলো আছে। হ্যাঁ, এখানে তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করো, যেটার উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সায়ানোজেনের দুইটা সংকেত আছে। দেখো, সায়ানোজেনের দুইটা সংকেত আছে, একটা CN2 আর একটা দেখো ACCN2। তোমরা মনে করো যে এটা বোধহয় আপু ভুল করছে, আর মহা খুশিতে পাইছি একটা ভুল, কমেন্ট করা শুরু করো, আপু এটা তো ভুল আছে, আপু এটা তো ভুল আছে। নো, এটা ভুল না। গুহ স্যারের বইতে এরকম ভাবেই দেয়া আছে। উনি সায়ানোজেন নামে দুইটা সংকেত দিচ্ছেন, একটা দিচ্ছেন CN2, একটা দিচ্ছেন ACCN2। কেমন? আচ্ছা, এইখানে উনি সায়ানোজেন নামে দুটা সংকেত দিচ্ছেন, দুটাই তোমাকে শিখতে হবে, কিন্তু দুটা একসাথে কখনো পরীক্ষায় আসে না, সো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই, দুটার যে কোনো একটা আসবে। বাট তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা ভুল না, গুহ স্যারের বইতে এরকম করে জিনিসটা দেয়া আছে। এরপরেও যদি কেউ কমেন্ট সেকশনে এইটা কমেন্ট করো যে আপু সায়ানোজেন কেন দুইটা, তারে আমি ধরে মাইক দিয়ে ভর্তা বানাই দিব। আচ্ছা, চলে আসো টপিক নাম্বার 3.2.3। তোমাদের কাছে নতুন বই হোক পুরাতন বই হোক সমস্যা নাই, টপিক নাম্বার 3.2.3 সবার বইতে আছে। 2 সেকেন্ড সময় দিলাম, খুঁজে বের করো, পরের পাতাই পাবা। আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই চলে আসছো। এখানে তোমরা দেখো ডি ব্লকের যেটা হচ্ছে তোমার ধর্মাবলী, সেখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই এদের অবস্থান্তর সিরিজ ভাগ দেওয়া আছে। অবস্থান্তর সিরিজে এদেরকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা, অবস্থান্তর সিরিজে যেটা বলা আছে সেটা হচ্ছে, দেখো এদেরকে আমাদের কাজটা কি আসলে অবস্থান্তর সিরিজ থেকে, এটা আমি তোমাদেরকে একটু বলছি। আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকটা অবস্থান্তর সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটার নাম আর পারমাণবিক সংখ্যা মুখস্থ করব। প্রত্যেকটা অবস্থান্তর সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটার নাম আর পারমাণবিক সংখ্যা মুখস্থ করব। এটা করলে আমাদের একই সাথে দুইটা প্রশ্ন শেখা হবে। কি দেখো, এই যে আমার বি ব্লকের ভেতরে এতগুলো মৌল আছে, এরা সবাই কি অবস্থান্তর হয়? না, কিছু আছে যারা অবস্থান্তর না। এই প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটাই অবস্থান্তর না। কেন? কারণ প্রত্যেকটা সিরিজে প্রথম মৌলটার স্থিতিশীল আয়ন থাকে D0 অবস্থায়, আর শেষ মৌলটার স্থিতিশীল আয়ন থাকে D10 অবস্থায়। অবস্থান্তর মৌলর জন্য শর্তটা কি দেখো, আমি উপরে লিখে রাখছি অবস্থান্তর মৌলর সংখ্যা। অবস্থান্তর মৌলর শর্ত হচ্ছে যে স্থিতিশীল আয়নের লাস্টে ইলেকট্রন বিন্যাস D1 থেকে D9 হতে হবে, D1 থেকে D9 হতে হবে। আর এখানে আমার প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটার ইলেকট্রন বিন্যাসের লাস্টে দেখো, প্রথম মৌলটা লাস্টে থাকে D0, শেষ মৌলটা লাস্টে থাকে D10। তাহলে প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটা অবস্থান্তর না, সিরিজের ভেতরের মৌলগুলো হবে আমার অবস্থান্তর।
কেমন? তাহলে এই জিনিসটা তোমার মুখস্থ করার আর দরকার নাই। তুমি যদি সিরিজ মুখস্থ রাখো তাহলে তুমি একই সাথে সিরিজ দাগাইতে পারবা। প্লাস তোমার পরীক্ষায় যদি হঠাৎ একটা মৌল দিয়ে বলে যে বলো এটা অবস্থান্তর কিনা, তোমার ইলেকট্রন বিন্যাস লিখে বের করার দরকার নেই। তুমি শুধু চেক করবা যে প্রথম আর শেষ কিনা। প্রথম আর শেষ হলে অবস্থান্তর না। আর যদি ভেতরের কোনো মৌল হয় তাহলে ওই মুহূর্তে ওটা তোমার মুখস্থ থাকুক আর না থাকুক, তুমি একদম শিওর দাগায় আসবা যে ভেতরের মৌল হলে অবশ্যই অবস্থান্তর। কথাটা বোঝাতে পারছি আশা করি। এবার চলে আসো যার কাছে যে এডিশন আছে পরের পাতা। পরের পাতায় ডি ব্লকের সাধারণ ধর্মাবলী, এখানটায় চলে আসো। ডি ব্লকের সাধারণ ধর্মাবলী এখানটায় চলে আসো পরের পাতায়। ডি ব্লকের সাধারণ ধর্মাবলীতে তোমরা যে জিনিসটা পড়বা এটা হচ্ছে তোমাদের নতুন বই হলে তোমরা এটা 280 পাতায় পাবা, আর পুরাতন বই হলে এটা তোমরা 267 পাতায় পাবা। এখান থেকে এই লাইনগুলো একটু দাগাতে হবে, আমার সাথে সাথে দাগাও। যে ডি ব্লকের মৌলগুলা ভারী হয়, তাদের মাঝে ঘনত্ব বেশি হয়। ব্যতিক্রম হচ্ছে স্ক্যান্ডিনিয়াম, যেটা ঘনত্ব হচ্ছে তোমার সবচেয়ে কম, এবং ইরিডিয়াম এটা ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এই লাইন দুটো আমার সাথে সাথে সবাই দাগাও। তারপরে তোমরা 4 নাম্বার পয়েন্টটা দাগাবা যে ডি ব্লকের ধাতুগুলা হয় কঠিন এবং শক্ত, ব্যতিক্রম হচ্ছে মার্কারি, এটা হচ্ছে তরল। ঠিক আছে, এই লাইনগুলো একটু দাগায় নাও। এবার আসো 8 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্টে দেখো প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক এই ইনফরমেশনগুলো আছে। এগুলা এতগুলো আসলে নাম ওভাবে করে ডিরেক্ট মুখস্থ করে তো মনে রাখা সম্ভব না, তাই আমি একটু তোমাদেরকে ছন্দ আকারে জিনিসটা শিখাই দিচ্ছি কেমনে মনে রাখবা। ফেরোম্যাগনেটিক আমরা মনে রাখবো ফেনিকো, মেডিকোর ছোট ভাই ফেনিকো, আয়রন, নিকেল, কোবাল্ট, এই তিনটা ফেরোম্যাগনেটিক। কেমন? আচ্ছা, এবার আসো ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিকের জন্য আমরা যে ছন্দটা দেখব সেটা হচ্ছে কাজিনের স্কার্ট। কাজিনের স্কার্ট যেটা, এটা হচ্ছে আমি দুনিয়াতে এত কিছু থাকতে কেন কাজিনের স্কার্ট দিলাম, এরকম একটা অদ্ভুত বিচিত্র বিদঘুটে ছন্দ দেওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে তাকাই দেখো তো ভাইয়া, পুরা 4টা মৌল না 4টা আয়ন? 4টা আয়ন। তোমার পরীক্ষায় যদি এই 4টাই দেয় এবং চার্জ চেঞ্জ করে দেয় তুমি কিন্তু ভুল করবা। সো শুধু নাম মনে রাখলে চলবে না, আমাকে চার্জও মনে রাখতে হবে। এই জন্য আমি একটা বিদঘুটে ছন্দ দিচ্ছি যাতে করে একই সাথে নাম এবং চার্জ দুটা খেয়াল থাকে। দেখো কাজিনের স্কার্ট দিয়ে আসতেছে কপার, জিঙ্ক, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, তাই না? এখন তুমি খেয়াল করলে দেখবা যে এদের চার্জ সিরিয়ালি আগাচ্ছে, +1, +2, +3, +4। তার মানে যদি তোমার সিরিয়ালটা মনে থাকে তাহলে 1, 2, 3, 4 প্রত্যেকটাই প্লাস, চার্জও তোমার মনে থাকবে। তাহলে একই সাথে আমার চার্জ প্লাস মৌলর নাম মনে থাকবে। সুন্দর করে শিখে রাখবা এই 3টা ফেরোম্যাগনেটিক, এই 4টা ডায়াম্যাগনেটিক। কেমন? এখন চলে আসো নতুন বই 283 পাতা, পুরাতন বই হলে 270 পাতা। নতুন বই হলে 283 পাতা, পুরাতন বই হলে 270 পাতা। এখানে আসলে পরে তোমরা দেখবা যে আবারও প্যারা করে করে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক আবারও বলা আছে। এখন আমরা একটু আগেই ফেরোম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক সুন্দর করে ছন্দ দিয়ে পড়ে ফেলছি। এই পাতা থেকে নতুন করে ফেরো ডায়া পড়ার দরকার নাই। আমরা এই পাতা থেকে যেটা পড়বো সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কেমন? আচ্ছা, প্যারাম্যাগনেটিকে এখন দেখো যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে যে তারা 1টা না 2টা না 3টা না 9টা নাম দিছে, এবং প্রত্যেকটা নামের সাথে আবার একটা করে চার্জও আছে। তার মানে আমার প্রত্যেকটা নাম চার্জ সহ মনে রাখতে হবে। এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, এটা মনে রাখার জন্য একটা ছন্দ শিখাবো, তবে সেই ছন্দটা শিখানোর আগে আমি তোমাদেরকে একটা গল্প বলবো, কিন্তু গল্প বলার শর্ত আছে। গল্প রিলেটেড কোন রকমের আবল তাবল কমেন্ট দেয়া যাবে না। কোন রকমের আবল তাবল কমেন্ট দেওয়ার সাথে সাথে এই যে একটু আগে 3জনকে ব্লক দিছি, জিয়া আলী, ঝর্ণা বেগম, মোহাম্মদ শরীফ ব্লক খাইছে। যে আবল তাবল কমেন্ট করবা সেই ব্লক খাবা, এই শর্তেই আমি গল্প বলতেছি, নাহলে কিন্তু গল্প বলবো না। আচ্ছা শোনো, যখন আমি তোমাদের মতো বাবু ছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং করতেছিলাম, পিচ্ছি ছিলাম, কোথাও চান্স পাইনি, জীবনে কি হবে কিছুই জানি না, একটা আনসার্টেন অবস্থার মধ্যে ছিলাম, তখন
আমার একটা মানসিক সমস্যা ছিল। কি সমস্যা ছিল সেটা হচ্ছে, আমি যখন তোমাদের মতো বাবু ছিলাম তখন আমার একটা মানসিক সমস্যা ছিল যে আমি যখন কাউকে দেখতাম যে কোনো ভালো জায়গায় চান্স পাইছে মেডিকেলে বা বুয়েটে বা ভালো কিছু করতেছে, তাকে আমার অতিমানব পর্যায়ের মনে হইতো। মানে আমার কাছে মনে হতো যে একটা মানুষ কিভাবে এত ভালো জায়গায় চান্স পাইতে পারে, কি করা লাগবে, মানে এরকম মনের অজান্তেই আমি ওই মানুষটাকে আইডলাইজ করতে শুরু করতাম। আমার কাছে অবাস্তব মনে হতো। তারপরে যখন চান্স পেয়ে গেছি, বিশ্বাস করো, তখন একই মানুষগুলাকেই দেখে আমার কাছে মনে হচ্ছে যে দূর, এটা কি, এটা তো চান্স পাওয়া কোনো ব্যাপার না, আসলে কষ্ট করলে কেমনে কেমনে যেন আল্লাহ একটা ব্যবস্থা করেই দেয়, বুঝছো? তো দেখা যেত যে কেউ যদি ক্লাসে ঢুকে বলতো যে সে ডিএমসি তে পড়ে, ডিএমসিয়ান ভাইয়া, ও মাই গড, আমি তো পুরো পাগল হয়ে ক্রাশ খাইতাম। তো তোমাদের এখন ওই ফেজটা চলতেছে যে তোমাদের কাছে একটা ভালো জায়গায় পড়াশোনা করা কাউকে বা একটা ডাক্তার ভাইয়া বা আপুকে অনেক অতিমানব পর্যায়ের মনে হয়, তাই না? তো এই যে তোমাদের জাতীয় রোগ, সবার কমন একটা অসুখ, সকালে বিকালে লাঞ্চে ডিনারে ব্রেকফাস্টে তোমরা ক্রাশ খেয়েই যাচ্ছ, তোমাদের এই জাতীয় রোগ ক্রাশ খাওয়া নিয়ে আমি একটা ছন্দ বানাইছি, তিনি ফিরে ফিরে আমার ক্রাশ ভাইয়া। মানে তুমি এতই ক্রাশ খাইছো, বারবার ক্রাশ খাচ্ছ। আচ্ছা দেখো, এই প্যারাম্যাগনেটিকের জন্য আপু দুটা ছন্দ আনছি, কবি কপালে ম্যাঙ্গো আর তিনি ফিরে ফিরে আমার ক্রাশ ভাইয়া। এখন বলে দিচ্ছি কোনটা দিয়ে কি হবে। কবি দিয়ে কোবাল্ট, কপাল দিয়ে কপার, ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গানিজ, 3টা 4G+2। আর তিনি ফিরে ফিরে আমার ক্রাশ ভাইয়া কিভাবে হচ্ছে, টি দিয়ে টাইটেনিয়াম, নি দিয়ে নিকেল, ফিরে ফিরে একটা দিয়ে ফেরাস, একটা দিয়ে নিব ফেরিক, আমার দিয়ে কিছু নাই, এটা ছন্দের প্রয়োজনে নিছি, ক্রাশের সি দিয়ে ক্রোমিয়াম নিছি, আর ভাইয়া দিয়ে আমরা নিছি ভ্যানাডিয়াম। কেমন? এখন দেখো চার্জ কেমন মনে রাখবো, মজার আছে। মেডিকোতে মেইন ভাইয়া কয়জন? মেডিকোতে মেইন ভাইয়া 3জন, জনি ভাই, রনি ভাই, ফয়সাল ভাই, তাই না? তাহলে ভাইয়া কয়টা? 3টা। ক্রাশ খাইছি কয়বার? 3বার। তাহলে ভাইয়ার উপর চার্জ 3, ক্রাশের উপর চার্জ 3, টাইটেনিয়ামের উপর চার্জ 3, আর ফেরাস ফেরিক তো বলেই দিছি, নিকেল হচ্ছে 2। তাহলে এভাবে করে তুমি একদম ছন্দ দিয়ে নাম প্লাস চার্জ ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ করে ফেলবা। কেমন? তাহলে আমাদের সুন্দর মতো এখানে 4টা মৌলর 3 ধরনের মৌল, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিকের নাম এবং এক্সাম্পল সুন্দর মতো আমাদের মুখস্থ হয়ে গেছে। কেমন? আচ্ছা, তাহলে আমি চলে আসতেছি আমাদের পরবর্তী টপিক, যেটা এটা হচ্ছে, এই জিনিসটা তোমরা নিশ্চয়ই ঝাপসা দেখতে পাচ্ছ, এটা আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জুম করে দেখাচ্ছি, নতুন বই হলে 284 পাতায় চলে আসো, আর পুরাতন বই হলে 271 পাতায় চলে আসো। নতুন বই হলে 284 পাতা, পুরাতন বই হলে 271 পাতায় তোমরা এই বক্সটা একদম নিচে পাবা। এই বক্সটা তোমাদেরকে একটু শিখতে হবে। কেমন? আমি জানি যে আসলে এতগুলা কালার এভাবে করে মুখস্থ রাখাটা একটু সময় লাগবে তোমাদের, তোমরা আজকেই এই জিনিসটা মুখস্থ করে শেষ করতে পারবা না, আমি জানি একটু সময় লাগবে, কিন্তু আমার রিকোয়েস্ট ভাইয়া আপুরা, তোমরা একটু সময় লাগলেও এই কালারগুলা আস্তে ধীরে হলেও সুন্দর করে মুখস্থ করে নিও, কারণ এগুলা পরীক্ষায় অনেকবার আসছে। কেমন? আচ্ছা, এখন আমরা যেটা পড়বো এটা হচ্ছে আমাদের নতুন বই অনুযায়ী 286 পাতা। আর যদি তোমাদের কাছে পুরাতন বই থেকে থাকে তাহলে স্ক্রিনে দেখো আমি পাতা নাম্বার লিখে দিয়েছি, 273 পাতা। যার কাছে যেই বই আছে সুন্দর মতো, আমি 1 সেকেন্ড সময় দিলাম, এটা খুঁজে বের করো। আচ্ছা, আশা করি সবাই চলে আসছো। দেখো 286 পাতায় আসলে পরে আমরা যেটা পড়বো এটা হচ্ছে লিগ্যান্ডের সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে জটিল যৌগ বা আয়ন গঠনের সময় এই যে নিঃসঙ্গ ইলেকট্রন দেয়, নিঃসঙ্গ ইলেকট্রন যে দিচ্ছে তাকে আমরা বলছি লিগ্যান্ড। কেমন? লিগ্যান্ডের এক্সাম্পলটা দেখো, অ্যামোনিয়া, পানি, ক্লোরাইড, সায়ানাইড ইত্যাদি। আচ্ছা, এখানে তোমাদের একটা কমন মিস্টেক হয় যেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো তো আমি স্ক্রিনে যেটা লিখলাম ক্লোরিন, এটা কি লিগ্যান্ড? কি মনে হয়, এটা লিগ্যান্ড? না, ক্লোরিন লিগ্যান্ড না, ক্লোরাইড আয়ন লিগ্যান্ড। তোমরা প্রত্যেকে পরীক্ষায় একটা কমন ভুল করো, সেটা হচ্ছে ক্লোরিনকে লিগ্যান্ড জায়গায় চলে আসে। নো, নেভার, ক্লোরিন লিগ্যান্ড না, ওর লাস্টে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া না, দিতে পারবে না। ক্লোরাইড আয়ন হচ্ছে লিগ্যান্ড। কেমন? আচ্ছা, আরেকটা সংজ্ঞা শিখতে হবে, সেটা হচ্ছে সনিবেশ সংখ্যা। এটা হচ্ছে যে এই যে লিগ্যান্ড নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দেয়, কত জোড়া দিচ্ছে, সেটাই হচ্ছে সনিবেশ সংখ্যা। এখানে কপার আর আয়রনেরটা বলা আছে 4 আর 6, যে টেট্রামিন কপার যোগে আর হেক্সাসায়ানোফেরাস যোগে, এটা একটু ঢাকায় নিবা। এবার চলে আসো 275 পাতা। 275 পাতা, আর যদি তোমাদের নতুন বই হয় তাহলে হচ্ছে 288 পাতা।
এখানে চলে আসো। এই বক্সটা, এখানে তোমাদের এই বক্সটা একটু শিখতে হবে, যেটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে তোমার মৌল বা আয়নের চৌম্বক ধর্ম, আর এই বক্সটাতে হচ্ছে ওদের কিছু স্পেসিফিক যৌগের চৌম্বক ধর্ম দেয়া আছে, এইটা একটু তোমাকে শিখতে হবে, কেমন, যৌগের ধর্মগুলো শিখতে হবে। এবার চলে আসো 275 পাতার নিচে বা 288 পাতা যেটাতেই আসো তোমরা, সেটা নিচে তাকাও। নিচে তাকালে দেখো ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া, এই বক্সটা পাবা। ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়ায় এরা এক একজন এক এক কালারের অধক্ষেপ তৈরি করে, অধক্ষেপের কালারটা ইম্পর্টেন্ট, শিখতে হবে। কিন্তু এখানে গ্যাঞ্জাম একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনজনের বেলায় অধক্ষেপের কালারটা সেম হয়ে গেছে। এই তিনজনের অধক্ষেপের কালারটা তোমাকে একটু আলাদা করে মনে রাখতে হবে। মনে রাখার জন্য একটা ছন্দ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে নকল ক্রমেই ফিরছে। এই তিনটার বেলাতে আমরা কালারটা পাবো সেম, সবুজ। এই তিনটা একটু খেয়াল রাখবা যে নিকেল, ক্রোমিয়াম আর আয়রন, এই তিনটার বেলাতে আমার অধক্ষেপের কালারটা সেম, সবুজ, কেমন। আচ্ছা, আয়রনটা কিন্তু ফেরাস অবস্থায় আছে, এটা একটু মাথায় রাখবা যে আয়রন যদি আবার ফেরিক হতো, তার মানে 3+ হতো, তাহলে কিন্তু অধক্ষেপ আবার বাদামি হতো, কেমন। আয়রন 2+ যখন, তখন অধক্ষেপ সবুজ। এখন চলে আসো তোমাদের যার কাছে যে এডিশন আছে, চলে আসো টপিক নাম্বার 3.2.4। টপিক নাম্বার 3.2.4 এফ ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী, এখানে চলে আসো। আচ্ছা, ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে যে বক্সটা দিছিলাম, সেই বক্সটাতে আমি তোমাদেরকে কিন্তু বিভিন্ন ব্লকের যে ধর্ম, ওইটা কিন্তু আমি একসাথে করে দিয়ে দিছিলাম। কিন্তু ওখানে আসলে এফ ব্লকের ধর্ম জেনারেলাইজ করে বলা আছে, কিন্তু আলাদা করে যদি তুমি ল্যান্থানাইড বা অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্য জানতে চাও, ইন দ্যাট কেস তোমাকে এখান থেকে আলাদা করে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্য পড়তে হবে। এখন দেখো, এখানে আমি যেটা হাইলাইট করে দিয়ে রাখছি সেটা হচ্ছে যে ল্যান্থানাইড মৌলগুলাকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। এই ল্যান্থানাইড মৌল বিরল মৃত্তিকা মৌল। এই বিরল মৃত্তিকা সম্পর্কে গুহ স্যারের বইতে আরো 3টা তথ্য অতিরিক্ত আছে, যেটা তোমাদের জন্য আপু নিয়ে আসছি। দেখো, এই যে গুহ স্যারের বইতে কিন্তু বলা আছে বিরল মৃত্তিকা মৌলগুলা কেমন হয়, রূপালী, উজ্জ্বল সাদা, অত্যন্ত সক্রিয়, তড়িৎ ধনাত্মক। রূপালী, উজ্জ্বল সাদা, অত্যন্ত সক্রিয়, তড়িৎ ধনাত্মক। এই 3টা বৈশিষ্ট্য বিরল মৃত্তিকা সম্পর্কে গুহ স্যারের বইতে আলাদা করে বলা আছে। ক্লাস লেকচারের পিডিএফ ডাউনলোড করতে পারো অথবা কম্পিনিয়ন বুক পড়তে পারো, এটা কিন্তু আছে, 2 জায়গাতেই আছে, এটা সুন্দর করে পড়বা। এখন চলে আসো, তোমাদের নতুন বই হলে 293 পাতা, আর পুরাতন বই হলে তোমরা 280 পাতায় পাবা। নতুন বই হলে তোমরা এটা পাবা হচ্ছে 293 পাতা, আর পুরাতন বই হলে তোমরা এটা পাবা হচ্ছে 280 পাতা। অ্যাক্টিনাইড সিরিজের যে বৈশিষ্ট্যগুলা, এই অ্যাক্টিনাইড সিরিজের বৈশিষ্ট্যগুলা আমাদের হাজারি স্যারের বইতে আলাদা করে বলা আছে, যেটা হচ্ছে ওই যে শুরুতে যে বক্সটা পড়াইছি, ওই বক্সে কিন্তু আলাদা করে অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্য নাই। সো তোমাকে অ্যাক্টিনাইডের বৈশিষ্ট্যগুলো এরকম একটা লম্বা দাগ দিয়ে রেখে দাও, এই বৈশিষ্ট্যগুলো তোমাকে একটু শিখতে হবে, কেমন। আচ্ছা, এবার আসো, নিচে নেমে আসো। নিচে দেখো একটা বক্স আছে, যে বক্সটাতে আপু হলুদ মার্ক দিয়ে হাইলাইট করে দিছি, যে পর্যায় সারণীতে টোটাল মৌলর ভেতরে কয়টা ধাতু, কয়টা অধাতু, কয়টা অপধাতু, এইটা একটু তোমাকে এখান থেকে দেখতে হবে, জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদেরকে একটা কথা বলছিলাম যে লেটেস্ট এডিশন অনুযায়ী আমরা শিখবো অপধাতু 6টা, আগে ছিল অপধাতু 7টা, একটা বাদ পড়ছে, যেটা বাদ পড়ছে সেটা কোথায় গেছে, এই যে দেখো অধাতুর সাবডিভিশন করা আছে, অধাতুর ভেতরে চলে গেছে। অধাতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18টা, যার ভেতরে 11টা গ্যাস, একটা মাত্র তরল, আর 6টা হচ্ছে তোমার কঠিন। এই যে দেখো, এটা একটা ছন্দ দিয়ে আমরা মনে রাখবো, আই সি অ্যাট সিপি সব, এই ছন্দটা দিয়ে আমরা মনে রাখবো 6টা কঠিন অধাতু। আই দিয়ে আয়োডিন, সি এসি দিয়ে সেলেনিয়াম, এটি দিয়ে অ্যাস্টাটাইন। এটাই হচ্ছে আগে অপধাতু ছিল, এখন বাদ পড়ে নতুন করে অধাতুতে অ্যাড হয়েছে, কেমন। আচ্ছা, এই অ্যাস্টাটাইনটা হচ্ছে তোমার নতুন অ্যাড হয়েছে, এটা আগে অপধাতু ছিল, এখন বাদ হয়ে গেছে, এখন এটা অধাতু হয়ে গেছে। আচ্ছা, সিপি এর সি দিয়ে কার্বন, পি দিয়ে ফসফরাস, আর সপের এস দিয়ে হচ্ছে তোমার সালফার। এই 6টা হচ্ছে 6টা কঠিন অধাতু, একটু তোমাকে শিখতে হবে, কেমন। আচ্ছা,
এখন আমরা যে টপিকটা শিখবো এটা হচ্ছে আমার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো পর্যায়বৃত্তিক ধর্মগুলি। পর্যায়বৃত্ত ধর্ম এমন একটা জিনিস, ক্লাসের শুরুতেই বলছি যে এটা কিন্তু প্যাচের জিনিস। তুমি যদি পরীক্ষার হলে বসে একবার প্যাচ খেয়ে যাও, তোমার কিন্তু প্যাচ ছুটায় আসতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তো এই কারণে পর্যায়বৃত্তিক ধর্মর যেটা আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমাকে আমি কনসেপশন ক্লিয়ার করার পাশাপাশি আমার উদ্দেশ্য তোমাকে জিনিসটা সিম্পলি প্রেজেন্ট করা, যাতে করে পরীক্ষায় তুমি দ্রুত অ্যান্সার করতে পারো। কেমন? তো পর্যায়বৃত্তিক ধর্ম এখন আমরা একটা বক্সের মধ্যে শিখবো। এই বক্সটা খেয়াল করে শোনো, এখন আমি তোমাদেরকে একটা বক্স দেখাবো। এই বক্সটা তোমাকে খুব ভালো মতো মাথায় সেটেল করে নিতে হবে, কারণ এই চ্যাপ্টারের পরবর্তী যা কিছু আমরা পড়বো সমস্ত কিছু তোমাকে এই বক্স থেকে অ্যান্সার করতে হবে। এবং এই বক্সটা যদি তুমি মাথায় রাখতে পারো, পর্যায়বৃত্তিক ধর্মের 80% পড়া এখনই এই ক্লাসের ভেতরে তোমার শেষ হয়ে যাবে। এই যে দিস ইজ দ্য বক্স, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখার সহজ নিয়ম। আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখার সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে যে আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে কেবলমাত্র এবং কেবলমাত্র 3টা জিনিস, আর বাড়ে বাদ বাকি যা আছে দুনিয়ার সমস্ত কিছু। তাহলে যদি আমরা এই বক্সটা মাথায় রাখতে পারি, আমাদের আলাদা করে পর্যায়বৃত্ত ধর্ম কোনটা কমছে, কোনটা বাড়ছে, কোনটা কি হচ্ছে, এত কিছু মুখস্থ করতে হবে না। কেমন? এবার খুব খেয়াল করে নিচে লাল কালি দিয়ে লেখার লাইনটা খেয়াল করো। কি লিখছি দেখো, যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ঠিক বিপরীত ঘটনা ঘটবে। তার মানে কি? তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে আমরা এই যে কাহিনীটা দেখতে পাচ্ছি যে এরা কমছে এরা বাড়ছে, যদি আমরা একই গ্রুপে উপর থেকে নিচে যাই ঠিক উল্টা ঘটনা ঘটবে। তার মানে তখন এরা বাড়বে আর এরা কমবে। কেমন? ঠিক উল্টা ঘটনা ঘটবে। তাহলে এই বক্সটা এখন একটু দেখে নিলাম। এখন আসো আমরা স্টেপ বাই স্টেপ একটা করে ধর্ম পড়ব। প্রথমেই চলে আসো পরমাণুর আকার। তোমাদের নতুন বই হলে তোমরা 294 পাতায় পাবা, পুরাতন বই হলে 281 পাতায় পাবা। নতুন বই হলে 294 পাতায় পাবা, পুরাতন বই হলে 281 পাতায় পাবা। আশা করি সবাই চলে আসছো। এখানে পরমাণুর আকার থেকে একটা লাইন দাগাতে হবে, সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধকে পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়। আর কিছু লাগবে না। পাতা উল্টায় চলে আসো পরের পাতা। যার কাছে যেই বই চলে আসো পরের পাতা। পরের পাতার প্রথম প্যারাতে দাগাবা কার্বনের সমযোজী ব্যাসার্ধ 77 পিকোমিটার, ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ 99 পিকোমিটার। জাস্ট এই তথ্যগুলো দাগায় নাও। এবার চলে আসো ধাতব ব্যাসার্ধর এখানে। ধাতব ব্যাসার্ধর এখানে চলে আসলে পরে তুমি দেখবা একটা লাইন আছে, এটা একটু আন্ডারলাইন করে ফেলো, যে ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বেশি হয়। আর সোডিয়ামের ধাতব ব্যাসার্ধটা একটু তোমাকে দাগাতে হবে 186 পিকোমিটার। আশা করি সবাই দাগাইছো। আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমাদের আর একটু অনেক কাজ আছে। এবার চলে আসো, তোমাদের যদি নতুন বই হয় তাহলে 299 পাতা, আর যদি পুরাতন বই হয় তাহলে 284 পাতা। নতুন বই হলে 299 পাতা, পুরাতন বই হলে 284 পাতায় চলে আসো। আচ্ছা, নতুন বই অনুযায়ী বা পুরাতন বই অনুযায়ী যদি তোমরা এই পাতা নাম্বারগুলোতে চলে আসো, তাহলে দেখবা যে এখানে আয়নীকরণ শক্তির সংজ্ঞা দেওয়া আছে। আয়নীকরণ শক্তির সংজ্ঞা আমাদের এত বড় বিশাল সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। আমার এমসিকিউ পরীক্ষা অ্যান্সার করার জন্য জাস্ট একটা শব্দ খুঁজতে হবে। দেখো স্ক্রিনে দেখো হাইলাইট করে দেওয়া আছে ধনাত্মক। এখন যদি তুমি তোমার পরীক্ষায় দেখো লেখা আছে ধনাত্মক আয়নে পরিণত করতে, তুমি বুঝে যাবা এটা হচ্ছে আয়নীকরণ শক্তির সংজ্ঞা। এখন দেখো কি আছে এখানে, কথাটা লেখার অ্যারো দিয়ে কি লিখছি। যদি এই জায়গাটাতে ধনাত্মকের বদলে যদি এই জায়গাটাতে ধনাত্মকের বদলে ঋণাত্মক হতো, তাইলে এই সংজ্ঞাটা হয়ে যেত ইলেকট্রন আসক্তির সংজ্ঞা। কেমন? তাহলে আমাকে খেয়াল রাখতে হবে ধনাত্মক আর ঋণাত্মক, বাকি যে কথা সেটা দুটা এর বেলাতে ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি দুটার বেলাতে হুবহু সেম। আয়নীকরণ শক্তির বেলাতে ধনাত্মক আয়নে পরিণত করতে হবে, ইলেকট্রন আসক্তির বেলাতে ঋণাত্মক আয়নে পরিণত করতে হবে। তো তুমি যদি শুধু ধনাত্মক আর ঋণাত্মক দেখো, তোমার এত বড় সংজ্ঞা মুখস্থ করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, চলে আসো পরবর্তী টপিক, আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব।
আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আমার আলাদা করে বই থেকে মুখস্থ করার কোনো দরকার নাই। কেন নাই? কারণ হচ্ছে যে আলাদা করে নিয়ামকের প্রভাব বই থেকে পড়ার দরকার নাই। কেন জানো? কারণ হচ্ছে এই যে আমরা বক্সটা দেখছি, দেখো এই বক্সটাতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, এই দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এরা কমে আর এরা বাড়ে। তার মানে এই ধর্মগুলার সাথে এই ধর্মগুলার সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক। মানে কি হচ্ছে দেখো, এরা কমলে এরা বাড়ছে, তাহলে এদের সাথে এদের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। আর যদি এক পাশে চিন্তা করি তাহলে এক পাশের ভেতরে এদের সম্পর্ক সমানুপাতিক, কিন্তু দুই পাশের ভেতরে চিন্তা করলে এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমছে, আয়নীকরণ শক্তি বাড়ছে। আর যেহেতু একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বিপরীত ঘটনা ঘটবে, সুতরাং একই গ্রুপে উপর থেকে নিচে গেলে এরা বাড়বে, এরা কমবে। তাহলে আলাদা করে আয়নীকরণ শক্তির উপর নিয়ামকের প্রভাব এত কাহিনী করে বই থেকে মুখস্থ করার তো আমার কোনো দরকার নেই, যে এত তালগোল পেঁচায় বই থেকে পড়ার তো দরকার নেই। আমি সিম্পল এখান থেকে বের করে ফেলতে পারবো কার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক কেমন, কে কমলে আয়নীকরণ শক্তি বাড়বে, কার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক সমানুপাতিক, কার সাথে আয়নীকরণ শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, আমরা এই বক্স থেকেই বের করে ফেলতে পারবো। কেমন? আচ্ছা, সেটা গ্রুপে হোক কি পর্যায়ে হোক। তাহলে ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, এটাও আমার আলাদা করে বই থেকে পড়ার দরকার নাই, এই বক্স থেকে পড়ে ফেলতে পারবো। চলে আসো তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব, এটাও আমার আলাদা করে বই থেকে পড়ার তাহলে কোনো দরকার নেই, এটাও আমরা সুন্দর করে বক্স থেকে পড়ে ফেলতে পারবো। আচ্ছা, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে লক্ষ্মী বাচ্চার মতো কয়েকটা জিনিস একটু বই থেকে দাগায় নিতে হবে, ব্যতিক্রমগুলা। তোমাদের নতুন বই হলে 301 পাতা, পুরাতন বই হলে 286 পাতা। 1 সেকেন্ড সময় দিলাম, খুঁজে বের করে এই হলুদ কালি দিয়ে দাগানো লাইন দুটা দাগায় নাও, যে বোরন আর বেরিলিয়াম, অক্সিজেন আর নাইট্রোজেন, এই চারটা ব্যতিক্রম। যার যার বইতে আমি 1 সেকেন্ড সময় দিলাম, এটা দাগায় নাও। আচ্ছা, চলে আসো 304 পাতা। এই জিনিসটা যেটা আমি এখন তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এটা আমাদের পুরাতন বইগুলাতে নাই। যাদের পুরান বই, কান্নাকাটি স্টার্ট করো না, এই ক্লাস লেকচারে পিডিএফ আপলোড করব, আমি দাগানো বই আপলোড করব, সো তোমরা এটা চাইলে খুব সুন্দর মতো ডাউনলোড করে পড়তে পারবা। যদি কার কাছে পুরাতন বই থাকে, কোনো কান্নাকাটি করতে হবে না। আর এখন তোমাদের এই নতুন বই কিনবো না পুরান বই কিনবো এগুলো নিয়ে চিন্তা করার দরকারও নাই। তোমরা জাস্ট ক্লাস ফলো করো, পরবর্তীতে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে নতুন বইয়ের যে তথ্য, এগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। কেমন? এটা তাহলে একটু তোমাদেরকে যার যার বইতে দাগায় নিতে হবে, আর যাদের বইতে নাই তারা পিডিএফ ডাউনলোড করে পড়ে নিতে হবে। ফাইন, এবার আমরা শিখবো মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক অনেক অনেকবার আসা 3 ধরনের প্রশ্ন। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার আসা 3 ধরনের প্রশ্ন, এইটা একটু তোমাদেরকে আমি এখন বলবো, যে খুব মনোযোগ দিয়ে বাবুরা আমার কথা শোনো, কারণ এই প্রশ্নগুলো তুমি মুখস্থ করে দাগাইতে পারবা না। মুখস্থ করে দাগাতে যাওয়া মাত্র তোমার এটা ভুল হয়ে যাবে। এবং এই 3 ধরনের প্রশ্ন তুমি বইয়ের কোথাও থিওরি ওরকম ভাবে গোছানো পাবা না যে তুমি নিজে নিজে পড়ে নিবা, সেই সুযোগ নাই। সো তোমাকে এটা আমার থেকে শিখে নিতে হবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট 10 বছরের প্রশ্ন ঘাটাঘাটি করলে তুমি দেখবা প্রত্যেক বছর এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় আসছে। সো এটা কিন্তু মাস্ট টু নো বলে না, এটা হচ্ছে মাস্ট টু নো একটা প্রশ্ন। আচ্ছা দেখো, ফার্স্টেই আসি প্রশ্ন 1। ধরো তোমাকে তারা পরীক্ষায় 4টা মৌল দিয়ে বলল, যে কোনো একটা পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে বলল যে কার এই ধর্মটা সবচেয়ে বেশি বা কার এই ধর্মটা সবচেয়ে কম বের করো। এখন দেখো তোমাকে সাপোজ এখানে 4টা মৌল দিছে, দেখো সোডিয়াম দিছে, অ্যালুমিনিয়াম, কার্বন, ক্লোরিন, 4টা মৌল দিয়ে বলছে নিচের কোনটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কি করে বের করবো? দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখার যে সহজ নিয়ম, সেটা কিন্তু আমরা একটা বক্সের মাধ্যমে শিখে ফেলছি। এখন আমার কথা খুব খেয়াল করে শোনো, আমরা পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাই, 1 2 3 4 5 6 7 8 করে 18 পর্যন্ত গ্রুপ নাম্বারটা বাড়ে না? বাড়ে। তার মানে আমরা কাউন্ট করে যার গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি পাবো সে সবচেয়ে ডানে বসে আছে, তাই তো? এখন দেখো আমার কাজ হচ্ছে, এই যে আমি দেখো স্ক্রিনে কি লিখছি, ডান পাশে বাম থেকে ডানে গেলে গ্রুপ নাম্বার বাড়ে। এই যে
বাম থেকে ডানে গেলে গ্রুপ নাম্বার বাড়ে। তাই প্রথম কাজ হচ্ছে আমাকে গ্রুপ কাউন্ট করে দেখতে হবে কে সবচেয়ে ডানে বসা। এখানে দেখো ক্লোরাইড সবচেয়ে ক্লোরিন সবচেয়ে ডানে বসা, সোডিয়াম গ্রুপ 1, কার্বন গ্রুপ 14, অ্যালুমিনিয়াম গ্রুপ 13, ক্লোরিন গ্রুপ 17। যেহেতু গ্রুপ নাম্বার বাম থেকে ডানে গেলে বাড়তেছে, তার মানে গ্রুপ নাম্বার যার সবচেয়ে বেশি সে সবচেয়ে ডানে বসে আছে। এখন দেখো একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে। তার মানে যে সবচেয়ে ডানে বসে আছে তার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। তার মানে এখানে ক্লোরিনের আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি, কিন্তু ক্লোরিনের পরমাণুর আকার হবে সবচেয়ে কম, কারণ পরমাণুর আকার আর আয়নীকরণ শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই না? কিন্তু যদি আবার এই পাশের কোনোটা হতো তাহলে সেটা কিন্তু বেশি হতো। ঠিক আছে, তাহলে তোমাকে ওই যে বাম থেকে ডানে চিন্তা করতে হবে গ্রুপ নাম্বার কাউন্ট করে, কেমন? আচ্ছা, এখন যদি তোমাকে একই গ্রুপের 4টা মৌল দেয়, এখন একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ। আমি গ্রুপ কাউন্ট করে দেখছি যে কার গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি, যার গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি সে সবচেয়ে ডানে, সুতরাং তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, এরকম করে বের করে ফেলছি। কিন্তু যদি আমাকে একই গ্রুপের 4টা দেয় তখন তো আসলে গ্রুপ কাউন্ট করে কোনো লাভ নাই, তখন আমাকে কি দেখতে হবে, উপর থেকে নিচে। কেমন? দেখো এখানে প্রশ্নটা বলছে যে নিচের কোনটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, 4জনই একই গ্রুপ, তাহলে গ্রুপ কাউন্ট করে কোনো লাভ নাই, 4জন একই গ্রুপ। আমাকে এখন দেখতে হবে উপর থেকে নিচে। দেখো এই আবারও একই বক্স, আমি বলছি না যে এই বক্স দিয়ে সব প্রশ্ন অ্যান্সার করতে পারবা। দেখো আমাকে দেখতে হবে কে সবচেয়ে নিচে বসা বা কে সবচেয়ে উপরে বসা, যেটা চাইছে সেই অনুযায়ী বের করবো। যেমন ধরো এখানে যদি দেখি কে সবচেয়ে নিচে বসা, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়ামের সিজিয়ামের মধ্যে সবচেয়ে নিচে আছে সিজিয়াম, তাহলে আমরা কি দেখছি, দেখো এই যে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বিপরীত ঘটনা ঘটবে। তার মানে বাম থেকে ডানে গেলে যদি বাড়ে, তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে এরা কমবে। তার মানে সবচেয়ে নিচে আছে সিজিয়াম, তাহলে সিজিয়ামের আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম, কিন্তু সিজিয়ামের পরমাণুর আকার হবে আবার সবচেয়ে বেশি। কেমন? তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে বুঝতে পারছো তো? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে বাম থেকে ডানে দেখতে হবে, আগে দেখতে হবে গ্রুপ এক কিনা। যদি আলাদা গ্রুপ হয় তাহলে তুমি গ্রুপ কাউন্ট করে বাম থেকে ডানে চিন্তা করবা, আর যদি একই গ্রুপ হয় তাহলে তুমি উপর থেকে নিচে চিন্তা করবা। এরপর এই বক্সটা তোমার মাথায় সেট করা থাকবে, এই বক্সটা অনুযায়ী অ্যান্সার বের করে বসাই দিবা, শেষ। আচ্ছা, এখন হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা ছিল 4টা মৌল নিয়ে। পরীক্ষায় যদি আমাকে 4টা মৌল দেয় তখন আমার কাজ হচ্ছে আমি দেখব ফার্স্টে গ্রুপ, একই গ্রুপ হলে দেখব পর্যায়। কিন্তু আমাকে যদি পরীক্ষায় 4টা আয়ন দেয় তখন কিন্তু এমনি চিন্তা করলে অ্যান্সার মিলবে না। যদি আমাকে পরীক্ষায় 4টা আয়ন দেয় তখন আমাকে দেখতে হবে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা। দেখো এখানে প্রশ্নটা দেখো, তারা 4টা আয়ন দিছে, সোডিয়াম আয়ন, ফ্লোরিন আয়ন, অক্সিজেন আয়ন, নাইট্রোজেন আয়ন। 4টা আয়ন দিয়ে বলছে যে নিচের কোনটার আকার সবচেয়ে ছোট। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা মৌল করছি, এখন আমরা আয়ন করব। আয়নের জন্য আমার কাজ হচ্ছে আমি প্রথমেই এদের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা লিখবো। সোডিয়ামের প্রোটন 11টা, ইলেকট্রন একটা দিয়ে দিছে, তার মানে ইলেকট্রন 10টা। ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন একটা নিছে, তার মানে 10। প্রোটন এখানে অক্সিজেনে 8, 2টা নিচে, তার মানে 10। এখানে হচ্ছে তোমার 7, 2টা নিচে, তার মানে 3টা নিচে, তার মানে 10। তাহলে লাকিলি এখানে 4 জনের ইলেকট্রন সংখ্যা মিলে গেছে। পরীক্ষায় কিন্তু সবসময় এরকম মিলানোই পাবা এমন কিন্তু কোনো কথা নেই, আগে বেসিকটা শিখো। এখানে 11টা প্রোটন, 10টা ইলেকট্রন। 11টা প্রোটনের সাম্যাবস্থা বজায় রাখার জন্য দরকার ছিল কয়টা ইলেকট্রন? 11টা, সমান সমান। কিন্তু তাকে তার প্রয়োজনের চেয়ে একটা ইলেকট্রন কম দেওয়া হয়েছে। দুনিয়াতে কেউ যেমন নিজের ভাগ ছাড়তে চায় না, ঠিক তেমনি প্রোটনও তার ভাগের ইলেকট্রন ছাড়তে চায় না। যখন আমি 11টা প্রোটন থেকে একটা ইলেকট্রন কেড়ে 10টা বানাই দিব, তখন 11টা প্রোটনের মাঝে 10টা ইলেকট্রনের কাড়াকাড়ি মারামারি চুলাচুলি লেগে যাবে। এরা 11 জন 10 জন নিয়ে কাড়াকাড়ি মারামারি করে এদেরকে জোরে করে আকর্ষণ দিয়ে ভেতরের দিকে টেনে নিয়ে আসবে, যাতে করে ফার্দার আরেকটা ইলেকট্রন কেউ বের না করতে পারে। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে, আকারটা কিছুটা সংকুচিত হয়ে আসবে। এখন মনে করো তুমি কারো বাসায় দাওয়াত খেতে গেছো, তোমাকে খুব খাতির যত্ন আহ্লাদ করতেছে, তুমি খেতে পারবা না, তার চেয়ে বেশি জোর করে তোমার পাতে তুলে দিছে। তুমি কি করবা? যেই অংশটা তুমি খেতে পারবা না, যেটা তোমার কাছে এক্সেস অতিরিক্ত মনে হবে, সেটাকে তুমি
প্লেটের সাইডে ঢেলে দিবা, যে ফেলে দিতে পারলে বাঁচো, তাই না? এমন একটা অবস্থা। দেখো তোমার মতো একই অবস্থা এখানে ফ্লোরিনের সাথেও হয়েছে। 9টা প্রোটন, ওকে 9টা ইলেকট্রন দিলেই ওর জন্য যথেষ্ট ছিল, কিন্তু ওকে প্রয়োজন হচ্ছে একটা বেশি, 10টা দিছে। এই বেশিটা তো একসেপ্ট করতে চাবে না, এটা ওর সাম্যাবস্থা নষ্ট করে দিচ্ছে। ও কি করবে, এই অতিরিক্ত ইলেকট্রনটাকে বাইরের দিকে ঠেলে দিবে যাতে করে বের হয়ে চলে যায়। তার মানে আকারটা কিছুটা কি হবে, প্রসারিত হবে। এখানে দেখো অক্সিজেনও দরকারের চেয়ে বেশি দিছে, তার মানে আকারটা কি হবে, প্রসারিত। নাইট্রোজেনও দরকারের চেয়ে বেশি দিছে, তার মানে আকার প্রসারিত। তাহলে প্রসারিত প্রসারিত প্রসারিত, একমাত্র সোডিয়ামের বেলায় এসে আকারটা হচ্ছে সংকুচিত। তাহলে এখানে সবচেয়ে ছোট কে, সোডিয়াম। যদি বলতো সবচেয়ে বড় কোনটা, তাহলে কি করতাম, এখানে 3টা অ্যানায়নের মাঝে একটা ক্যাটায়ন যার নিজেরই অভাব চলতেছে, ওর এখানে সবচেয়ে বড় হওয়ার কোনো সুযোগই নেই, ও আগেই বাদ। এখন দেখবো বাকি তিনটার মাঝে ইলেকট্রন কাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। ওকে একটা বেশি দেওয়া হয়েছে, ওকে 2টা বেশি দেওয়া হয়েছে, ওকে 3টা বেশি দেওয়া হয়েছে। তার মানে এখানে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে নাইট্রোজেনকে, তার মানে এখানে সবচেয়ে বড় হবে কে, নাইট্রোজেন। ভেরি গুড। কেমন? তাহলে আমাকে একটু বলো তো, যদি আমার প্রশ্নে এরকম থাকে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়ামের একটা কম, ম্যাগনেসিয়ামের 2টা কম, মনে দুঃখ কার বেশি, ম্যাগনেসিয়ামের বেশি। তার মানে এখানে ছোট কি হবে, ম্যাগনেসিয়াম। কেমন? তাইলে আমার পরীক্ষায় যদি আমার এরকম 4টা আয়ন দেয়, আমার কাজ হচ্ছে আমি ইলেকট্রন আর প্রোটন সংখ্যা দেখব এবং ইলেকট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্য দেখব। বেসিক্যালি কাকে কয়টা কম দেওয়া হয়েছে, কাকে কয়টা বেশি দেওয়া হয়েছে। যাকে যত কম দেওয়া হবে সে তত ছোট হবে, যাকে যত বেশি দেওয়া হবে সে তত বড় হবে। আপু এতক্ষণ ধরে যে বকবক করছি, এই বকবকটা তোমাদের নতুন এডিশনে অ্যাড করা হয়েছে, যেটা পুরাতন বইতে নাই। যাদের পুরাতন বই তারা ক্লাস লেকচারের পিডিএফ ডাউনলোড করে এটা পড়ে ফেলবা। এই যে নতুন বই 297 আর 298 পাতায় আপু এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম একদম হুবহু সেম কথাগুলাই দিয়ে আছে। সুন্দর করে এটা একটু যার যার বইতে দাগায় দেখে নিবা। কেমন? এখানে বলার কিছু নাই, যেটা বলার আমি বলে ফেলছি। আচ্ছা, এবার আসো আমরা আজকের একদম শেষ টপিকে চলে আসছি। তোমরা খুবই ভালো বাচ্চার মতো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছো, উল্টাপাল্টা কমেন্ট করো নাই, যার জন্য সত্যি তোমাদের প্রতি আমার অনেক 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 ধন্যবাদ থাকলো। আজকের একদম শেষ টপিকটাতে আমরা চলে আসছি। এতক্ষণ যেহেতু ধৈর্য ধরছো, আর 5টা মিনিট ধৈর্য ধরে শেষ টপিকটা মনোযোগ দিয়ে শুনে নাও। আমাদের শেষ টপিক হচ্ছে, যার যার বইতে চলে আসলো 3.5 দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের অম্ল ও ক্ষারধর্ম। আমরা জানি ধাতুর অক্সাইড হয় ক্ষারধর্মী আর অধাতুর অক্সাইড হয় অম্লধর্মী। এটা হচ্ছে ন্যাচারাল নিয়ম। তোমার কাজ হচ্ছে এই 3.5 পৃষ্ঠা, যেটা এই 3.5 পৃষ্ঠার এই যে এই বক্সটা, প্রত্যেকে যার যার বইতে সারণী 3.5 দাগায় নাও। সারণী 3.5 তোমাকে একটু মুখস্থ করতে হবে। অম্লধর্ম কোনটা সবল, কোনটা দুর্বল, কোনটা হচ্ছে ব্যতিক্রম উভধর্মী, কোনটা মৃদু অম্লীয়, এই ব্যতিক্রম সহ এই বক্সটা তোমাকে একটু দেখতে হবে। কেমন? আচ্ছা, এখন আসো এখানে তোমাদের কি জিনিসটা নিয়ে ঝামেলা লাগতে পারে এটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের ঝামেলা লাগে যেটা, সেটা হচ্ছে যখন একই অধাতুর একের বেশি অক্সাইড হয়ে যাবে তখন কি করব, এটা নিয়ে তোমাদের ঝামেলা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু আগে দাগাইছি না যে এমনি আমরা জানি যে ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। কিন্তু যখন একই অধাতুর একের বেশি অক্সাইড, যেমন আমরা একটু আগে দাগাইছি নাইট্রোজেনের 5টা অক্সাইড, ফসফরাসের 4টা অক্সাইড, এরকম যখন একই অধাতুর একের বেশি অক্সাইড হবে তখন আমাদের কাজ হচ্ছে অক্সাইডগুলোতে অধাতুর জারণ সংখ্যা বের করা। এবং নিয়মটা হচ্ছে যেই অক্সাইডে অধাতুর জারণ সংখ্যা বেশি হবে তার অম্লধর্মটাও বেশি হবে। ফর এক্সাম্পল দেখো এখানে ফসফরাস পেন্টা অক্সাইডে ফসফরাসের জারণ সংখ্যা 5, ফসফরাস ট্রাই অক্সাইডে ফসফরাসের জারণ সংখ্যা 3। তাহলে জারণ সংখ্যা বেশি পেলাম ফসফরাস পেন্টা অক্সাইডে, তাহলে আপুর কথা মতো ফসফরাস পেন্টা অক্সাইডে অম্লধর্মটা বেশি হবে। কিন্তু আমার বলাতে কি যায় আসে, আমি বললেই তো হলো না, প্রমাণ তো থাকতে হবে। আচ্ছা, একটা অক্সাইডে অম্লধর্ম বলতে তুমি আসলে কি বুঝো? একটা অক্সাইডে অম্লধর্ম মানে হচ্ছে তার অম্ল বানানোর ক্ষমতা, মানে তার বানানো অ্যাসিডটা কতখানি শক্তিশালী বা কতখানি দুর্বল।
তোমার বই বলতেছে ফসফরাস পেন্টাঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে তৈরি করে ফসফরিক অ্যাসিড, আর ফসফরাস ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে তৈরি করে ফসফরাস অ্যাসিড। তোমার বাচ্চাকালের পড়া, তুমি জানো যে ফসফরিক অ্যাসিড বেশি শক্তিশালী। তাহলে তোমার বইয়ের থিওরি আর আপুর ক্যালকুলেশন মিলে গেছে। কথাটা কি দাঁড়াচ্ছে? কথাটা দাঁড়াচ্ছে যে একই অক্সাইডে একের বেশি অধাতুর একই অধাতুর একের বেশি অক্সাইডের বেলায় যেই অক্সাইডে তার চারণ সংখ্যা বেশি তার অম্লধর্ম বেশি, মানে তার তৈরি অ্যাসিড বেশি শক্তিশালী। আর যেই অক্সাইডে তার চারণ সংখ্যা কম তার অম্লধর্ম কম, মানে তার তৈরি অ্যাসিড অপেক্ষাকৃত কম শক্তিশালী। কেমন? অর্থাৎ জারণ সংখ্যা সমানুপাতিক অক্সাইডে অম্লধর্ম। আমি আশা করি জিনিসটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি। তারপরেও যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা এটা ক্লাস লেকচারের পিডিএফটা পাবা, ক্লাস লেকচারের ভিডিওটাও দেখতে পারবা, এবং না বুঝলে প্রবলেম পোস্টে কমেন্ট করতে পারবা, আমি রিপ্লাই দিব। ঠিক আছে? এরপরে যে জিনিসটা দেখতে হবে এটা হচ্ছে তোমাদের এই যে এইটা আমি জুম করে নিয়ে আসছি, এই যে এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের নতুন বই 313 পাতা আর পুরাতন বই 298 পাতায়। জেনে নাও এই অংশটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন। কোন অক্সাইড তোমার হচ্ছে অটোমোবাইল স্পার্ক প্লাগ, কোন অক্সাইড ইলেকট্রিক হিটার, কোনটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার, কোনটা হচ্ছে প্রধান বাণিজ্যিক অ্যাসিড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক অনেক অনেকবার পরীক্ষায় আসছে। একদম খুব ভালো মতো এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। কেমন? আচ্ছা, আজকের লেকচার এখানেই শেষ। সোনার বাংলাদেশ, অনেক 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 ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আমি একটু তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করে দিচ্ছি, যে একটু টুকটাক কমেন্ট করছো সেগুলো রিপ্লাই দিয়ে দিচ্ছি। অবস্থান্তর মৌল কতটি? খুবই সুন্দর এবং স্পষ্ট করে ক্লাসের শুরুতে এটা সম্পর্কে আলোচনা করছি। ক্লাসের ভিডিওটা সেভ থাকবে, দয়া করে দেখে নিবা। ধাতব ধর্ম অধাতব ধর্মর পার্থক্য, এটা তো লাগবে না। ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, অধাতু তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। ধাতু হচ্ছে তোমার সাধারণত হচ্ছে তোমার নরম হয়, অধাতু সাধারণত শক্ত হয়। তারপর ধাতু হচ্ছে তোমার উচ্চ গলনাঙ্ক, মানে এইগুলো তো ওরকম ভাবে লাগে না বাবু, এটা তো বইয়ে নাই। যেটা বইয়ে নাই সেটা কখনোই পরীক্ষায় আসবে না। ধর্ম যেভাবে করে মনে রাখতে হবে সেটা আমি হচ্ছে তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিছি। সো তোমরা হচ্ছে ধর্ম একবারেই যেটা আমি বলছি হবে করে মনে রাখবা, ওইটাই আমার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, মোটামুটি এগুলাই কমেন্ট। বইয়ের রিয়াকশন, আচ্ছা দাগানো বই আমি আপলোড করব। দাগানোর বাইরে আর ক্লাস লেকচারে যেগুলো পড়াইছি তার বাইরে তোমাদের কিছু পড়ার দরকার নেই। আবারও বলছি, দাগানো বই এবং ক্লাস লেকচারে পিডিএফ আপলোড করব। ক্লাস লেকচার এবং দাগানো বইয়ের বাইরে আর কিছু পড়ার দরকার নেই। তাহলে মোটামুটি এগুলাই ছিল। আমি জানি না আসলে আমি কতখানি পারছি, কিন্তু সত্যিকার অর্থে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে চেষ্টা করছি। যেহেতু তোমরা এখন একটা খুবই ক্রুশিয়াল টাইম পার করছো, তোমাদের জন্য অনলাইনে যতটুকু গুছায় জিনিসটা বলা পসিবল আমি চেষ্টা করছি ততটুকু গুছায়। দুইটা রাইটারের বইতে এত এত তথ্য আছে, দুইজন রাইটার এত এত জায়গায় তাদের মানে তাদের হচ্ছে মানে গরমিল আছে। আমি আমার তরফ থেকে আমার পক্ষে যতটুকু পসিবল ছিল চেষ্টা করছি গুছায় নিয়ে আসার। এখন তোমাদের কাজ হচ্ছে সুন্দর করে এই চ্যাপ্টারটা গুছায় পড়ে ফেলার, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার। যদি কোনো কিছু না বুঝো, কোনো প্রবলেম থাকে, প্রবলেম পোস্টে কমেন্ট করবা। আপু চেষ্টা করব 1 থেকে 2 দিনের ভেতরে আমার গ্যাপে গ্যাপে ফাঁকা সময় তোমাদেরকে আমি এই অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার। কেমন? আচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাসার আত্মীয় স্বজন বাবা মা সবাইকে নিয়ে সুস্থ থেকো। অবশ্যই হাইজিন মেনটেন করবা, মাস্ক পরবা, এবং হচ্ছে দরকার ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। যেহেতু তোমরা জানো যে এখন করোনার সেকেন্ড ওয়েভ যাচ্ছে, আমরা যারা হসপিটালে কাজ করি আমরা এটা প্রত্যক্ষদর্শী, আমরা ফ্রন্ট লাইনে থেকে আমরা জানি যে আসলে পরিস্থিতি তোমাদের কাছে ফেসবুকে যতটা মানে মনে হচ্ছে আসলে পরিস্থিতি তেমন না। বাইরে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ, প্রচুর মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং প্রচুর মানুষ পরিবারের সদস্য হারাচ্ছে। সো সামান্য কিছু বোকামি করে নিজের পরিবারকে বিপদগ্রস্ত করবা না। খুব সাবধানে থাকো, সবাই সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।